আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমরা আজ কথা বলবো বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে। এই মুহূর্তে বাংলাদেশ বলা যায় গোটা দুনিয়া থেকে বিচ্ছিন্ন একটি দেশ। বিভিন্ন যোগাযোগ মাধ্যম যেটি আর ইন্টারনেট সহ সব ধরনের যোগাযোগ বলা যায় এক ধরনের বিচ্ছিন্ন অবস্থায় বাংলাদেশ রয়েছে। বাংলাদেশ কেমন আছে আমরা প্রকৃত অর্থে প্রবাস থেকে জানি না। তাই উদ্বিগ্ন প্রবাসীরা অপেক্ষা করছেন বাংলাদেশকে নিয়ে আমরা কিছু কথা যেন বলি এবং বাংলাদেশের এই সামগ্রিক পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করা যায় সেটির একটি পথ যেন বের হয় এবং বাংলাদেশ যেন শান্তিপূর্ণ থাকে, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিশ্বের বুকে বাংলাদেশের যে একটি আত্মসম্মান আছে সেটি যেন অক্ষুণ্ণ থাকে, সেই প্রত্যাশা করছেন পৃথিবীময় ছড়িয়ে থাকা বাংলাদেশিরা এবং বাংলা ভাষাভাষীরা। আমরা সেই প্রসঙ্গ নিয়ে আজকে কথা বলবো। আমরা অনেকগুলোই জানি, অনেক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করেছি, আমাদের চোখের সামনে মানুষের মৃত্যু দেখেছি। আমরা চাই না এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটুক। আমরা চাই বাংলাদেশের প্রতিটি সমস্যার সমাধান যেন রাজনৈতিক এবং আলোচনার মাধ্যমে সমাধান হয়। তো আমরা জানি না আমাদের রাজনৈতিক নেতৃত্ব, সরকার এবং যারা বিভিন্নভাবে সরকারের স্টেক হোল্ডার গ্রুপ আছেন তারা কিভাবে এই পরিস্থিতিকে মোকাবেলা করবেন। তবে রক্ত, সহিংসতা, সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে যেন সমাধান হয় এবং এর মাধ্যমে আমাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে। আমাদের স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এবং ভার্চুয়ালি একজন অতিথি যোগ দেবেন। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট কবি মুজিবুল হক মনি, পলিটিক্যাল অ্যানালিস্ট এবং রাজনীতি থেকে অনেকটা দূরে বলা যায়। তিনি রাজনৈতিক বিষয়গুলিকে নিয়ে এখন শুধু কথাই বলেন। অ্যাডভোকেট কবি মুজিবুল হক মনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার প্রেক্ষিত বাংলাদেশে যারা শুনছেন বা দেখছেন এই অনুষ্ঠান তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক, সম্পাদক সানরাইজ স্পেকট্রাম রেডিও, জনাব মিসবাহ জামাল। মিসবাহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম। তৃতীয় বাংলার প্রথম অনলাইন টিভি চ্যানেল LB24 এর আজকের অনুষ্ঠান প্রেক্ষিত বাংলাদেশের সম্মানিত উপস্থাপক জনাব এনাম চৌধুরী সহ LB24 এর পরিবারের সকলকে জানাচ্ছি আমি আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ মিসবাহ। আমাদের সাথে যোগ দিয়েছেন একজন অত্যন্ত সম্মানিত সাংবাদিক, পরিচিত মুখ, তরুণ সাংবাদিক, দৈনিক প্রথম আলো লন্ডন প্রতিনিধি সাইদুল ইসলাম। সাইদুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য। ধন্যবাদ এনাম ভাই, আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে যেহেতু কথা বলবো, আমরা শুরুতেই মুজিবুল হক মনি আপনার মাধ্যমে শুরু করতে চাই। আপনি বাংলাদেশের পরিস্থিতি যেটুকু জানেন, গত দুদিন আগ থেকে, গত প্রায় আজকে নিয়ে দুদিন হলো বাংলাদেশের সাথে আমাদের অনেকটাই পুরোটাই যোগাযোগ বিচ্ছিন্ন বলবো, অনেকটাই নয়। এবং কেন যে কোটা সংস্কার নিয়ে একটি কথা হচ্ছে, তারা সংস্কার চেয়েছে যারা ছাত্ররা, এবং এটি এখন মানে একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্ররা শুরু করেছিলেন, একটি সর্বত্র পর্যায়ে ছড়িয়ে পড়েছে। এখানে দেখা যাচ্ছে যাদের কাছে ছড়িয়ে পড়েছে, যে ছোট ছেলে মেয়ে, স্কুল কলেজ এবং বিভিন্ন পর্যায়ে, এটিকে রাজনৈতিকভাবে বলা হচ্ছে, রূপ দেয়া হচ্ছে বা রাজনৈতিক, কিন্তু প্রকৃত অর্থে যে বিষয়টি নিয়ে আন্দোলন, সেই আন্দোলনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এবং এই আন্দোলনের পিছনে যারা কাজ করছেন তারা একটি বক্তব্য নিয়ে এক পর্যায়ে যখন অগ্নিগর্ভ হওয়ার যে মূল বিষয়টা, সেটি হলো একটি স্লোগানকে নিয়ে এবং একটি বক্তব্য নিয়ে, যেটি প্রধানমন্ত্রী দিয়েছিলেন যে মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে না তো কি, এইসব রাজাকারের, এইসব মানে শব্দগুলো একদম স্পষ্ট, সাবলীল এবং এখানে গোপন করার কিছু নেই, বা এটিকে যে বলা যায় যে কথার মাধ্যমে কথাও ছিল না, এটি অত্যন্ত স্পষ্ট ভাষে এবং তিনি এভাবেই কথা বলেন মূলত, এবং মাঝে মধ্যে এগুলা নিয়ে অনেক কথা আলোচনা হয়। রাষ্ট্রের নির্বাহী ক্ষমতায় যদি আপনি বা যে কেউ থাকেন, ওনার একটু দায়িত্ব বেশি হয়ে যায়, বেড়ে যায়। রাগ, অনুরাগ, বিরাগ, এই তিনটি জিনিসকে কোনোভাবেই এখানে স্থান দেওয়ার সুযোগ নেই। তো আমি প্রশ্নটি আপনাকে যেটি করেছি যে এই যে প্রসঙ্গটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? শুরু এবং একটি বক্তব্য, তারপর অগ্নিগর্ভ এবং মৃত্যুর মিছিল। আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্ন মধ্যে অনেকগুলো জিনিস চলে আসছে, তারপরে আমরা আলাপ করব একটু একটু করে ভাইয়াতে। তবে একটা জিনিস সবাই জানছেন যে বাংলাদেশ থেকে
এখন আমরা বিচ্ছিন্ন, সারা বিশ্ব এখন বিচ্ছিন্ন যোগাযোগের ব্যাপারে আর কি, যার কারণে প্রকৃত অর্থে বাংলাদেশে এখন এই মুহূর্তে কি চলছে তা কিন্তু সুস্পষ্টভাবে কেউ বলতে পারছে না, বাইরে পারছে না। এই অবস্থাটাকে আমি কিন্তু একটা ভালো অবস্থা বলে ইয়ে করব না, এটাকে যে একটা ভালো অবস্থা, সে সরকারের কারণেই হোক আর যার কারণেই হোক, এই অবস্থাটাকে আমি একটা বলবো আর কি, যে এটা কখনো একটা দেশের জন্য মঙ্গলজনক অবস্থা নয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আন্দোলনটা ছিল কোটা সংস্কারের, এবং দীর্ঘকালীন একটা আন্দোলন, মানে অনেক দিন যাবৎ, সেই 18তেও এটার একটা ইয়ে হয়েছিল, সেটা আজকে এই পর্যন্ত আসছে। সবই জানেন যে বিষয়টা বিচার বিভাগ পর্যন্ত গড়িয়েছে। আমার কথা হচ্ছে গিয়ে যে সমস্যাটা তো এত বড় সমস্যা কিছু ছিল না যে এটা সমাধান করা যাবে না। সরকার নির্বাহী ক্ষমতা বলে এই সমস্যাকে সমাধান করতে পারতেন। ছাত্রদের সঙ্গে বসে যারা আন্দোলনকারী আছে, এটা তো একদম সোজা একটা হিসাব। তাদের কথা হচ্ছিল যে 30% কোটা যে রাখা হয়েছিল এটা বেশি হয়ে যাচ্ছে, এটাকে যদি সংস্কারের মাধ্যমে একটু কমিয়ে আনা যায় তখন ইয়ে করা হবে। এবং সরকারের মাধ্যমে কিন্তু অনেক বক্তব্য আসছে যে এই কোটাতে, মানে মুক্তিযোদ্ধা কোটা যেটা আর কি, এই কোটাতে কোনো বছরই সেই মানে 50% কেন 20% অনেক সময় পূরণ হয় না। তখন হয় কি, যে বাকি যেটা থাকে সেটাকে পরিপূরণ করা হয় মেধার ভিত্তিতে আসে। তো জিনিসটা তো অলরেডি সমাধানের পথেই ছিল, শুধু ঘোষণাটা দেওয়া যে পার্সেন্টেজটা একটু কমায় নিয়ে আসা। যদি 30% থেকে 15% নিয়ে আসা হয় তাহলে কিন্তু সমাধান হয়ে যাচ্ছে, বা 25% নিয়ে আসা হয় অথবা 30% নিয়ে আসা হয়, সমাধান হয়ে যাচ্ছে এখানে, এবং প্রত্যেকের কথাটাই কিন্তু এখানে থেকে যাচ্ছে, পাইয়া যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যে এইরকম একটা সোজা বা অত্যন্ত সহজ একটা বিষয়কে নিয়ে আন্দোলন হচ্ছে, আন্দোলনকে আমি কখনো ইয়ে করি না। আন্দোলন তো হবেই, হইতেই পারে, কারণ এটা কারা করছে? যারা বঞ্চিত হচ্ছে তাদের নিয়োগের জন্য, তারা চাকরি থেকে বাইরে হচ্ছে, তারা করছে, বাইরে করছে। প্রথম থেকে আন্দোলনকে আমি সমর্থন করি। এটা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন না, এটা তাদের সুবিধা বা তাদের যে দাবি আছে বা তাদের অধিকার আছে, সেই অধিকারের জায়গা থেকেই তাদের এই দাবিটা উঠেছে এবং আন্দোলনটা শুরু করেছে। ক্রমান্বয়ে সরকারের কাছ থেকে আমি মনে করবো আর কি, যতটুকু সহযোগিতা পাওয়া দরকার ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং, সেইখানে সহযোগিতাটা কিন্তু আমরা দেখছি একটু মানে 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 খুবই দৃঢ় একটা ইয়েতে আসছিল। আস্তে আস্তে গিয়া একদম একটা চরম পর্যায়ে চলে গেছে। কখন? আপনার সেই বক্তব্য থেকে আসছে যে প্রধানমন্ত্রী বলছিলেন যে কথাটা, হ্যাঁ, কথা বলার এটা একটা দায়িত্ব থাকতে হবে, অবশ্যই দায়িত্ব থাকতে হবে। অ্যাজ দ্য প্রিমিয়ার অফ এ স্টেট, এভরি সিঙ্গল ওয়ার্ড মাস্ট বি ইন রেসপন্সিবল ইয়েতে থাকতে হবে, এই কথাটা। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে একটা কথাকে ইয়ে করে কোট করে যারা আন্দোলনকারী ছিলেন তারা এটাকে ক্যাচ করেছেন। ক্যাচ করেই আমরা কিন্তু ওই কথাটা শুনি নাই যে প্রধানমন্ত্রীর কথার পরিপ্রেক্ষিতে ওই স্লোগানের আমি কে তুমি কে রাজাকার রাজাকার, এটার সাথে যে আরেকটা 2টা লাইন আছে যে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটা কিন্তু আমরা প্রথম শুনি নাই। আমরা যা শুনছি একদম মানে লাইভ স্লোগানটা শুনছি, আমি কে তুমি কে রাজাকার রাজাকার। এইটা আহত করেছে মানুষকে। এই স্লোগানটা যে কোনো সচেতন বাংলাদেশিকে, বাঙালিকে সেটাকে আহত করবে, এবং আহত হয়েছেন, বহু মানুষ আহত হয়েছেন এই কথাটায়। আমি আপনার মানে অনেকগুলা জবাব পেয়ে গেছি, আহত পর্যন্ত আমি আবার আপনার কাছে আসবো পরবর্তীতে, যেহেতু নিহত পর্যায়ে চলে গেছে। সাইদুল আমাদের সাথে যোগ দিয়েছেন, আমি জবাব আপনার কাছে আসছি। সাইদুল যেহেতু মাঠের কর্মী, মাঠের সাংবাদিক, সেই হিসাবে তিনি। সাইদুল, আপনার কাছে জানতে চাইবো যে একটি স্লোগানকে নিয়ে, একটি আন্দোলন এবং একটি স্লোগান, এবং এই স্লোগানটাকে বলা হয়েছে যে এই স্লোগানটি হলো একটি আপত্তিকর স্লোগান, যে কারণে হামলা শুরু হলো তাদের উপরে। এবং স্লোগানটা আপত্তিকর
সেই প্রেক্ষিতে হামলা এবং এই অগ্নিগর্ভ বাংলাদেশ এবং বিভিন্নভাবে যে ছাত্রদের উপরে হামলা হয়েছে, ছাত্রীদের উপরে হামলা হয়েছে, পুলিশ সাথে নিয়ে হামলা করা হয়েছে। আমরা আমরা কি এই বাংলাদেশ, এই পরিস্থিতি, এই স্লোগান, আপত্তি নানাগুলো মানে প্রসঙ্গ আসছে। আমি প্রতিটি বিষয়ে সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো। আপনি সংক্ষেপেই বলবেন, আলোচকরা আছেন আপনার কাছে। আপনি আমাদের সাথে অনুষ্ঠানে আশা করছি পুরোটা সময় থাকবেন। আপনার বক্তব্য প্লিজ। জি, ধন্যবাদ এনাম ভাই। আমার দুজন সহ আলোচক, দুজনই আমার শ্রদ্ধেয় বড় ভাই, অ্যাডভোকেট মুজিবুল হক মনি এবং আমার মিসবাহ জামাল ভাই। মিসবাহ জামাল ভাই একসময় আমার সহকর্মী ছিলেন চেন্নাই গ্রুপে। দুজনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে আলোচনা শুরু করছি। এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে খুব স্বাভাবিকভাবে টোটাল বিষয়টাকে যদি আপনি সংক্ষেপে মূল্যায়ন করেন, তাহলে গ্রামে বা পাড়ায় একটা ছেলে খেলায় যে ধরনের কথাবার্তা বা বাক্য বিনিময় হয়, সেই রকমের মানে দায়িত্বশীল পর্যায় থেকে বা যারা আন্দোলন করছেন তাদের জায়গা থেকে যে আমি তোমাকে একটা বলছি, তুমি আমাকে আরেকটা বলছো, এরকম একটা পরিস্থিতি মানে বাংলাদেশের শীর্ষ পর্যায় থেকে শুরু করে আন্দোলন সব জায়গায় এটা হয়ে গেছে। এবং এই যার কারণে এই আন্দোলন, হত্যাকাণ্ড, আজকে শেষ পর্যন্ত আপনার কারফিউ জারি হলো বাংলাদেশে, সান্ধ্য আইন, এই সবকিছু না মানে খুব স্বাভাবিকভাবে ঠান্ডা মাথায় চিন্তা করলে এটা বলতে হয় যে আমাদের দায়িত্বশীল জায়গাগুলোতে কারা আছেন, তারা জনগণকে নিয়ে কিভাবে চিন্তা করছেন, জনগণের কাছে তাদের মূল্যায়ন কি, জনগণ তাদের কাছ থেকে কি শিখছে। যেহেতু বর্তমান প্রজন্ম, আহ, আহ, আমরা যারা তরুণ ছাত্ররা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যায়ে, তারা তো যারা দেশের নেতৃত্বে আছেন, রাজনীতি করছেন, বড় বড় পজিশন আছেন, তারা যেটা বলবেন সেখান থেকেই শিখবে। সেই 1971 সালে বঙ্গবন্ধু যখন বলেছিলেন যার কাছে যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ো, ওনার সেই বাক্যটি কি আজকে 53 বছর পরে এই আন্দোলনে ছাত্রছাত্রীরা ব্যবহার করছে, কারণ তারা এটাকে শিখেছে, তারা উপলব্ধি করেছে, ধারণ করেছে। তো এই জায়গাগুলোতে মনে ভাই খুব সুন্দর করে বলেছেন যে দায়িত্বশীল জায়গা থেকে আপনাকে হিসেব করে কথা বলতে হবে। আর এই যে কোটা আন্দোলনের যে বিষয়টা, এটার মূল প্রেক্ষাপটে আপনাকে আসতে হবে। এটা খুব স্বাভাবিক, খুব সাধারণ, এবং সরকার খুব সিম্পলি, এটা আন্দোলনেরও দরকার ছিল না, ছাত্ররা দাবি জানিয়েছিল, এটার সমাধান করতে পারতো, বাট সরকার চিন্তা করেছে যে গত 15 বছর যাবত আমরা বিভিন্নভাবে আমাদের রাজনৈতিক বিরোধীদেরকে আহ মোকাবেলা করেছি, তাদেরকে রাস্তা থেকে তুলে দিতে পেরেছি, তাদের কোনো আন্দোলনকেই সফল হতে দেয়নি। সো এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না। আমরা এখন ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় এসেছি, যেখানে অবশ্য এই বর্তমান সরকারের জনভিত্তি নিয়ে প্রশ্ন রয়েছে, কত পার্সেন্ট জনগণ ভোট দিতে পেরেছে, দিতে পারে কি নাই, সেগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। কিন্তু সরকার জনগণকে কিন্তু মূল্যায়ন করে নাই, বা জনগণের সাথে এই সরকারের একটা বহু বড় দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, যার কারণে কিন্তু মানুষ এই সরকারকে, এই সরকারের কথাবার্তাকে বিশ্বাস করতে পারছে না, বিশেষ করে ছাত্ররা। কারণ আপনি একটা জিনিস দেখবেন, যে প্রসঙ্গটা এসেছে, আমি আসলে কে কি বলেছেন আর বলেছি ওইটার বাইরে গিয়ে যে কথাটা বলতে চাই, যে প্রধানমন্ত্রী 18 সালে কোটা আন্দোলনের প্রেক্ষাপটে তিনি বাতিল করে দিয়েছিলেন, অথচ তখন ছাত্ররা এই বাতিলের আবেদন ওনার কাছে করেনি, তারা সংস্কার চেয়েছে। তাহলে এই ভুল বা এই সমস্যার শুরুটা তখন সৃষ্টি করেছিলেন প্রধানমন্ত্রী, তিনি কেন বাতিল করেছিলেন? এবং আজকে 6 বছর পরে এসে তিনি নিজে আবার বলছেন যে তিনি রাগ করে বাতিল করে দিয়েছিলেন। দ্যাটস মিন তিনি সুস্পষ্টভাবে তিনি আর শপথ ভঙ্গ করেছেন। একজন প্রধানমন্ত্রীর শপথ ভঙ্গ করার পরিণাম কি হতে পারে, আইন কি বলে, মনি ভাই ভালো বলবেন, বা মিস্টার জামাল ভাই বলবেন, যে এইগুলো কিন্তু অনেক বড় ফ্যাক্টর। এগুলো নিয়ে যখন আজ থেকে 20 বছর, 30 বছর, 50 বছর পরে গবেষণা হবে, এগুলো কিন্তু আসবে যে শপথ ভঙ্গ করার, কারণ আপনাকে তো একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, এবং তিনি সগৌরবে এটা স্বীকার করছেন। এগুলো কিন্তু খুব ইফেক্টিভ একটা জায়গা। এরপরে যেটা আদালতে গেল, এতদিন সরকার প্রত্যেকটা জায়গা থেকে ছাত্ররা যখন আন্দোলনের দাবি তুললো, বললো যে এটা আদালতের বিষয়, আমরা কোনো কথা বলবো না, আদালত এটাকে দেখবে। আবার এখানে কিন্তু দেখেন সবচেয়ে মজার বিষয়, আদালতের সরকার বিবাদী, সরকারের উপর মানে সরকারের এই সিদ্ধান্তের উপর মামলা করা হয়েছে, কিন্তু সরকারের অ্যাটর্নি জেনারেল এটার পক্ষে স্ট্রং ভাবে আদালতে দাঁড়ান নাই। এর বিপরীতে বাইরে মন্ত্রীরা একাধিকবার এক একজন এক এক ভাবে এই আন্দোলনকে কটাক্ষ করেছেন, এবং আদালতের সাব জুডিস একটা বিষয় নিয়ে কথা বলেছেন ওনারা। একদিকে যখন বলা, ওনারাই বলছেন যে এটা আদালতের বিষয়, আমরা কিছু করব না, আবার এই কোটার ব্যাপারটা নিয়ে ওনাদের বিপক্ষে অবস্থান ছিল। সর্বশেষ প্রধানমন্ত্রী চীন ফেরতের পর যে সংবাদ সম্মেলন, সেখানেও প্রধানমন্ত্রী কিন্তু কোটার পক্ষে ছিলেন, অথচ তিনারা আদালতে এটার বিবাদী। কতটা আপনার বৈপরীত্য দুইটা বিষয়ের মধ্যে।
তো এখানে তাহলে ছাত্ররা কিভাবে বিশ্বাস করবে যে এই সরকার আদালতে দাঁড়িয়ে কোটা সংস্কারের উদ্যোগ নেবে বা আলোচনা করবে? এর বাইরে ছাত্ররা যখন রাষ্ট্রপতির কাছে গেল সংবিধান, জাতীয় সংসদের ইমার্জেন্সি অধিবেশন ডেকে যাতে এটা আইন পাশ করা হয়, তখন অনেকেই বললেন যে ছাত্ররা মূর্খ, এরা কোনো কিছু জানে না, সংবিধান বুঝে না। গতকাল আপনার এই সরকারের জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বললেন যে এটা নিয়ে আইন করা যেতে পারে। তো 3 দিন আগে আপনারা যে কথা আপনাদের মুখ দিয়ে বললেন, আইনমন্ত্রী কয়েকবার বলেছিলেন যে এটা নিয়ে আমরা কোনো এখন বসতে পারবো না, কালকে তিনি আবার প্রস্তাব নিয়ে আসলেন। তো এই কোটা সংস্কারের এই আন্দোলনটাকে ঘিরে সরকার যতগুলো কথা বলেছে, যতগুলো পদক্ষেপ নিয়েছে, এটা খুবই ছেলেখেলা মনে হয়েছে। এবং ওনাদের কাছে এই ছাত্রদের আন্দোলন সাইদুল, আমি আপনার কাছে তাচ্ছিল্যের আসছি। সাইদুল, আপনার কাছে আসছি। মানে একটা জিস্ট আপনি বলে দিয়েছেন যে কোটা সংস্কার নিয়ে সরকার যে আলোচনা করেছে এবং বক্তব্য দিয়েছে একটার সাথে আরেকটার মিল নেই এবং এটা রীতিমতো একটি ছেলা খেলা। আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবারও আসবো। আমি মিসবাহ জামান ভাই, সাংবাদিক সাইদুল অনেকগুলো প্রশ্ন এখানে তুলে ফেলেছেন এবং সরাসরি বলা যায় তিনি সরকারকে দায়ী করছেন যে, এবং তার এই যে দায়ী করার পক্ষে যুক্তিগুলা মানে শক্ত যুক্তি। মনিভাই বিষয়গুলো খেয়াল করবেন। আমি আপনার কাছে জানতে চাইবো যে মনিভাই যে বক্তব্যটা দিয়েছেন, এবং এখানে একটি প্রসঙ্গ শুরুতেই বলেছিলাম, একটি স্লোগানকে নিয়ে আপত্তি এবং তারপরে রক্তক্ষয়ী সংঘাত। যে কোনো পরিস্থিতি আলোচনার মাধ্যমে যেখানে সমাধান করা যায়, রাষ্ট্রের একটি বিষয়ে সরকার, বিরোধী দল কিংবা কোনো পক্ষ যদি তাকে তাচ্ছিল্য না করে রক্তক্ষয়ী সংঘাতে না গিয়ে সেটি তো আলোচনা করা পরে সম্ভব। যদি এই প্রসঙ্গে আপনার মনে আছে যে 96 সনে পার্বত্য শান্তি রক্ষী বাহিনী যারা হাজার হাজার বাঙালিকে, মানুষকে মেরেছে, ডাকাতি করেছে বিভিন্নভাবে, সো এটা কেন ছাত্রদের সাথে, দেশের ছাত্র আর দেশের ভবিষ্যৎ যারা নেতৃত্ব দিবে তাদের সাথে কেন আলোচনায় শুরুতে যাওয়া হলো না? ধন্যবাদ জনাব এনাম চৌধুরী। একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয়, তুমি আমার অহংকার। আজকে LB24 এর এই প্রেক্ষিত বাংলাদেশে আমি বসে টক শোতে বসে, স্পেশাল একটি টক শো, জনাব এনাম চৌধুরী, আমি দৃঢ়তার সাথে বলবো এই কথাটি যে আমি বাংলাদেশকে অহংকার বলবো নাকি নিরহংকার বলবো নাকি নির্লজ্জ বলবো, আমার ভাষা নেই। এই যে ছাত্র জনতা, আপনি জানেন বাংলাদেশে যতগুলো আন্দোলন হয়েছে আমার জানা মতে বা আমাদের সবার জানা মতে, ভাষা আন্দোলন থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলন বলেন, 1966 সালের 6 দফা আন্দোলন বলেন, কিংবা 1969 সালের গণ অভ্যুত্থান বলেন, কিংবা 1971 সালের সেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের আন্দোলন বলেন, বা 90 সালের স্বৈর শাসকের আন্দোলন বলেন, সবকিছুতেই কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার ভূমিকা অনস্বীকার্য। আমি সরাসরি এই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকারকে আমি সবকিছুর জন্য দায়ী করব। একটি সভ্য দেশে কোনো অবস্থাতে তা মেনে নেওয়া যায় না। আমি আগেই বলেছি যে একটি বাংলাদেশ, তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয়, তুমি আমার অহংকার। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় মাতৃভূমি। এই প্রবাসে 6000 মাইল দূরে দাঁড়িয়ে আমরা আমাদের প্রজন্মদের কাছে কি জবাব দেব? আপনি বলেন। এই যে গতকাল যে ভাইরাল হয়েছে যে নিউজগুলো, এই প্রবাসের বুকে, এই লন্ডনের মাটিতে যে আমাদের প্রজন্মর, আমাদের ছেলে মেয়ে আছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে, বাবা এটা কি হচ্ছে বাংলাদেশে, এটা লন্ডনে কেন হচ্ছে? আমার কি জবাব আছে বলেন আপনি? আমি সর্ববিষয়ে আমি কথাটি বলবো, একটি অমানবিক গণহত্যার সামিল। আমি ঢাকাতে কারফিউ জারি হয়েছে, সেনাবাহিনী নেমেছে, কিন্তু তা কেন আপনি বলেন? এই কোটা যে সমস্যা, যে কোটার যে কথাটি, এটি প্রথমে কেন মেনে নেওয়া হলো না? আমি বলবো যে দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। হয়ে অবস্থায় যদি এরকম পরিবর্তন হয়, আমাদের বাচ্চারা, একটি 10ম শ্রেণীর একটি ছোট বাচ্চা, 10ম শ্রেণীর একটি বাচ্চার বুকে গুলি লেগে, বুলেট লেগে সে নিহত হয়েছে, এটা কি আমরা কি অমানবিক বলবো
নাকি গণহত্যা বলবো, আমার ভাষা নেই। জনাব এনাম চৌধুরী, আমি আজকে আপনার এই টক শোতে দাঁড়িয়ে আমি এই সরকারকে দায়ী করছি। আর এটুকু বলবো যে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, আর দেরি নয়। বাংলাদেশকে আপনারা এই পরিস্থিতি থেকে আপনি উদ্ধার করুন, আপনারা উদ্ধার করুন। সরকারের যে পর্যায়ে যে সকল মন্ত্রী পরিষদের বলেন, উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ বলেন, যে কথাগুলো মিডিয়াতে বলেন, এটি কমপ্লিটলি হাস্যকর। দুঃখ লাগে টেলিভিশনের পর্দায় এসব কথা শুনতে, হাস্যকর মনে হয়। বিশ্বাস করেন এনাম চৌধুরী সাহেব, এই LB24-এ দাঁড়িয়ে কথাটি আমি বলছি। এই যে আলতাবালি পার্কে গতকালের যে ঘটনা হলো, উস্কানিমূলক ঘটনা হলো, তারপরে মাইক্রো বিজনেস সেন্টারে যে চেয়ার চুরাচুরি হলো, পুলিশ আসলো, আমাদের এই প্রবাসের মুখে আমরা আমাদের প্রজন্মের কাছে কি জবাব দেব? আমাদের ভাষা নেই। এখন আমার সবচেয়ে বড় কথা হলো, এই অবস্থা থেকে সরকারকে আমি আবারও দায়ী করছি। এই পট পরিবর্তন থেকে আমরা এখনো বেরিয়ে আসি, নতুবা আমরা দেখতে পাচ্ছি পূর্বাভাস, কিন্তু এটা কিন্তু ফল ভালো হবে না। ধন্যবাদ মনি ভাই। ফল ভালো হবে না। আমি সরি মিসপা ভাই, মনি ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন, এবং স্বাভাবিকভাবে অনেকেই প্রশ্ন করছেন এটি, যে বিশ্ববিদ্যালয়ের রংপুরে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে যাকে হত্যা করা হলো, সে কিন্তু নিরস্ত্র ছিল, এবং নিরস্ত্র একজন মানুষ, এবং অন্যান্য যারা ছাত্র, যে 16 বছরের একটি ছেলে, 16-17 বছরের একটি ছেলে, বাকি সবাই খুবই তারা প্রটেস্টার, তারা আন্দোলনরত, কিন্তু ব্যক্তিগতভাবে যদি আমরা বলি এরা ইনোসেন্ট, সবাই আন্দোলনে তাদের দাবি আদায়ের জন্য গিয়েছে। এবং নিরস্ত্র মানুষকে কন্ট্রোলে নেওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের অবশ্যই আছে। এবং পরপর আমরা দেখলাম যে ভিডিওটা ভাইরাল হলো, এটি একদম র ভিডিও, কোনো ধরনের এডিটেড না, লাইভ ভিডিও। এগুলা একটির পর একটি, এই যে বাচ্চাগুলো মানে মারা যাচ্ছে, কোনো ধরনের আমরা আলোচনা তো হয়, তারা আলোচনা, যারা আন্দোলনকারীরা বলছে আলোচনা তো হয় ঘটনার আগে, তারপরে নয়। এই যে ঘটনাগুলো ঘটছে, এবং কিভাবে, কার আদেশে এগুলা ঘটছে, কারা এগুলা ঘটাচ্ছে, কেন ঘটছে? ধন্যবাদ। আমি খুব সহজ করে বলতে পারবো আর কি, যে হ্যাঁ, আমি মিসবাহ জামাল সাহেবের কথা পরিপ্রেক্ষিতে বলছি, যে পরিস্থিতিটা হচ্ছে মানে জানাইছি আর কি, সেখানে কিন্তু আমরা আজকে যদি একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করা হয়, যদি সে বায়াস না হয়, যদি এভাবে সরাসরি জিজ্ঞেস করা হয় স্বাভাবিক ইয়েতে, যে আপনি এই যে লোকগুলাকে মারা হচ্ছে বা হচ্ছে, আপনি কিভাবে নিবেন? তখন তারা কি বলবে, যে আমরা একটা রায়ট দেখছি আমাদের সামনে। রায়ট বলতেই কিন্তু দুপক্ষ থেকে আক্রমণের একটা ইয়ে হয়, এই জন্য আমরা গুলি ছুটছি, এটা কিন্তু সে বলবে। এটা ইয়েতে আমি একটা ইয়েতে যাব, একেবারে 100% সরকারকে আমি দোষটা এখন দিচ্ছি না, কারণ সরকারের তো অবশ্যই দোষ। কেন? একটা যে আমরা একটু আগেও আলোচনা করে আসছে প্রথম থেকে, যে জিনিসটা সরকার ইচ্ছে করলে পারতো একদম প্রিলিমিনারি স্টেজে সেটাকে স্টপ করে দিতে এবং ইয়ে করতে, সেখানে করে নাই। এই যে করে নাই কেন, এটার কিন্তু ব্যাখ্যা সরকারের কাছ থেকে আমরা পাই নাই, বা আমরা দেখছি না, বা ইয়ে করছি না। বরং আমরা দেখছি কি, যে আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি মহোদয়, যিনি মন্ত্রী একজন, উনি কিন্তু এই আমি কে তুমি কে রাজাকার রাজাকারের স্লোগানের আগেই উনি বলে দিচ্ছেন যে আমার ছাত্রলীগের ছাত্ররা রাস্তায় থাকবে। এই রাস্তায় থাকবে কথাটা দিয়ে কিন্তু একটা ঘোষণা দিয়ে দিচ্ছেন উনি, অর্থাৎ ছাত্রলীগকে উনি রাস্তায় নামিয়ে দিচ্ছেন। ইয়েতে যখন ছাত্রলীগের রাস্তায় নামিয়ে দিচ্ছেন, তখন এই কোঠার যে আন্দোলনটা, কোঠার যারা আন্দোলনকারী, তারা তো কোনো দলের কোনো ইয়ে না, তারা তো সরকার পতনের কোনো আন্দোলন করছিল না। যখন ছাত্রলীগ নামে গেল, তখন স্বাভাবিকভাবেই যে কনসেপ্ট অফ মেইন দ্য মুভমেন্ট or the motivation of the movement is changed, completely changed. সেখানে খুব সূক্ষ্মভাবে সরকার বিরোধী যারা আছে এরা ঢুকে যেতে পারছে। আমি বলবো সরকারের
যে অবহেলা, আমি বলবো এই নেগলিজেন্সি থেকেই এই ঘটনা ঘটেছে। এখন বর্তমানে আর কোটা আন্দোলনটিকে বলা যাচ্ছে না। আমাকে প্রায় 20টা আমি ফোন পাইছি আজকে, অনেক মহিলারও পর্যন্ত ফোন করছে, মনি ভাই এটা কি সরকার পতনের আন্দোলন চলছে কিনা। আমি শুনে শুনে অবাক হয়েছি বারবার, যে কি বলছে, কোটা আন্দোলনটা এটা সরকার পতনের আন্দোলন হতে যাবে কেন? কিন্তু আমরা কি দেখছি যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই সৃষ্টির জন্য আমি সরকারকে দায়ী করব, সৃষ্টির জন্য দায়ী করব যারা পিছন থেকে ফুয়েলিং করছে এই কোটা আন্দোলনকে অন্য আন্দোলনে রূপান্তরিত করার জন্য। আমি তাদেরকেও এখানে আমি করব, কারণ একটা দেশ, এখানে সরকার শুধু একটা না যে আমরা সবকিছুর জন্য সরকারের কাছে থাকতে হবে না, আমাদেরও একটা দায়িত্ব আছে, একটা মানে একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে। সেই দায়িত্ব থেকেও তো আমরা অনেক কিছুই, আমরা দায়িত্ব থেকে যদি সরে গিয়ে কিছু করি, সেটা দায় আমাদের মধ্যে আসবে। সেই ক্ষেত্রে আমি বলবো আর কি, যে কোটা আন্দোলন চলে গেছে সরকার পতনের আন্দোলনে চলে গেছে, এটা অনেকের মুখে চলে আসছে। আমি এখনো বলছি না, কারণ সরকার পতনের কোনো প্রশ্নই ওঠে না এখানে। এটা মানবো না, মেনে নিব না। কেন মেনে নিব না? এইভাবে কোনো সরকার পতন হওয়াটা কখনো একটা জাতির জন্য বা একটা দেশের জন্য মঙ্গলকর হইতে পারে না, কখনো না। সরকার পতনের বা সরকার শেষ হওয়ার একটা প্রসেস আছে, এই প্রসেসে হয় না, এইভাবে হবে না কখনো। এবং এটা বর্তমান গভর্নমেন্ট, কেন কোন গভর্নমেন্টই সেটা মেনে নিবে না। হ্যাঁ, গণ আন্দোলনের মাধ্যমে হয়, সেটা হয়ে আসছে, অতীতে হয়ে আসছে, সরকার সরেছে। কিন্তু আমরা দেখতে পারবো যে তখনও কিন্তু যে সরকার সরেছেন গণ আন্দোলনের মুখে, একটা প্রসেসের মাধ্যমেই সরেছেন, প্রসেস ছাড়া কিন্তু সরেন নাই। সেই ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমানে একটা পরিস্থিতি আসছে, মানুষের মধ্যে মারাত্মক ধরনের একটা দুঃখবোধ, একটা কষ্টবোধ আসছে, যে এতগুলা মৃত্যু দেখতে হচ্ছে। আপনার কথার মধ্যে আমি ইন্টারাপ্ট করছি না, বাট আপনার কথায় কথা টানে, বা এরকম যদি হয় যে আমাদের কান টানলে মাথা আসে, প্রসঙ্গটা এরকম হয়ে গেছে। এভাবে একটি সরকার যেতে পারে না, বা সরকারকে পতন ঘটানো যায় না। বাট আমরা পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশের ইয়েতে দেখি যে একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করেই, একটি অন্যায় ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু সরকারের পতন হয়ে গেছে, এবং এটাই ইতিহাস, বাস্তবতা এবং আমাদের সামনে। দিস এক্সাম্পল ইজ দা, আমরা যে দেশে আছি, একটি দেশ চলে উইদাউট রিটেন কনস্টিটিউশন, এটাই বলা হয় যে মানে লিখিত সংবিধান ছাড়া একটি দেশ। আমরা লক্ষ লক্ষ মানুষের প্রটেস্ট দেখি, জাগরণ দেখি এখানে আমরা, এবং সেটি একটি নির্দিষ্ট সময় পরে শান্তিপূর্ণভাবেই শেষ হয়, কোনো ধরনের মানে মারামারি, হানাহানি, প্রতিপক্ষ বা এই যে প্রতিরোধের জন্য সরকারের নিজস্ব দলীয় বাহিনী নামিয়ে দেওয়া ছাড়া। আমরা আসলে তাহলে আমাদের সাংবিধানিকভাবে মনে হয় এখন সময় এসে গেছে যে আন্দোলনের একটা সংজ্ঞা তৈরি করতে হবে, যেভাবে আন্দোলন করতে হবে, এইভাবে আন্দোলন করে করে সরকারকে। না, আন্দোলনের সংজ্ঞাটা হইতে হবে সরকার পতনের আন্দোলনের সংজ্ঞা, এটা হইতে হবে। আমি বলি বাংলাদেশে এটা নতুন কিছু না। আমি যদি বলি যে এরশাদ সাহেবের সময় থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার সময়ে অনেক হত্যাকাণ্ড ঘটেছে, তাই বলে সরকার কিন্তু পতন হয়নি। এইটা হয়নি কেন? কথা সত্য যে একটা যদি অন্যায়ভাবে হত্যাকাণ্ড ঘটে, তাহলে সরকারকে এখানে পতন হতে পারে। আমি আপনার কাছে আসবো এইগুলো হত্যাকাণ্ড, তবে তার আগে আমি যেটি মানসিকভাবে বলা যায় অনেকটা ভালো নেই, যেহেতু আমরা প্রত্যেকেই ভিকটিম হয়ে গেছি কোনো না কোনো ভাবে। আমরা আমাদের পরিবারের সাথে, আমাদের মায়ের সাথে, মা বাবার সাথে আমরা কথা বলতে পারছি না, আমাদেরকে বিচ্ছিন্ন রাখা হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক, এবং আমরা কখনো, যেই হোক, যে বা যে ক্ষমতায় থাকবেন, আমরা এটা কখনো প্রত্যাশা করব না। আমি আগেই বলছি যে এই অচলাবস্থার জন্য একটা সরকার দায়ী থাকবে। আজকে আমাদের একজন সহকর্মী, তরুণ সহকর্মী, সিলেটের দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো চিফ ATM তুরাবকে পুলিশ গুলি করে হত্যা করেছে, এবং এটি স্পষ্ট একটি হত্যাকাণ্ড, কোনো ধরনের কারণ ছাড়াই তার দিকে গুলিটি ছোড়া হয়েছে। আমরা এর গভীর নিন্দা জানাচ্ছি এবং তার শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমাদের সাথে একজন দর্শক আমাদের অনুষ্ঠানটি দেখছেন এবং তিনি যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। আমরা ওনার বক্তব্যটা শুনবো। জনাব নজরুল ইসলাম কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং একজন ভালো সমালোচক, কথা বলেন। নজরুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম নজরুল ভাই।
আমরা আপনার বক্তব্যটা আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আমাদের সাথে যোগদান। আপনার মাইকটি আনমিউট করেন আপনার সেটের মাইকটি। জি জি জি, আসসালামু আলাইকুম এনাম চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার অত্যন্ত চমৎকার মতামতটা নেব, আপনার মতামতটা আপনি জানাবেন। একসাথে আপনাকে আমরা একটি প্রশ্ন রাখবো যে এই যে সামগ্রিক পরিস্থিতি এবং আমি আপনাকে ব্যক্তিগতভাবে জানি, যেহেতু আপনাকে জানি এবং আপনি শিক্ষিত পরিবারের মানুষ এবং আপনার ভাই বোনেরা সবাই, আপনার ভাই ডাক্তার আমি জানি, সম্প্রতি তিনি FCBS ডাক্তার হয়েছেন। যে এই যে তরুণ প্রজন্ম যাদেরকে নিয়ে আমরা অহংকার করি, তাদের একটি ইচ্ছা এবং তাদের চাওয়া, যৌক্তিক চাওয়াটাকে এইভাবে মানে হত্যার পর্যায়ে নিয়ে যাওয়া এবং এতগুলো মানুষ খুন, এটা সম্ভব না। এটাকে অন্য কোনো ঘটনা দিয়ে, পূর্বের ঘটনা দিয়ে ডিফাইন করার কোনো সুযোগও নেই আমাদের। যা ঘটেছে তা সত্য ঘটেছে এবং ঘটনার পরবর্তী পর্যায়ে যা হচ্ছে সেটা আমরা কেন এটা এই সভ্য সমাজে আমরা মেনে নেব? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এনাম চৌধুরী। আপনি আপনার প্রেক্ষিত অনুষ্ঠান অত্যন্ত চমৎকার, সবসময়ই চমৎকার প্রোগ্রাম করেন। আজকের অনুষ্ঠানে মুজিবুল হক ভাই, মনি ভাই আছেন, মনি ভাই সহ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা কঠিন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ যাচ্ছে এবং এটা আমাদের কারো কাছে এই ধরনের একটা সিচুয়েশন একোয়ার হোক বাংলাদেশে, সেটা আমরা কেউই আশা করি না। বিশেষ করে আমরা যারা প্রবাসে বসবাস করি, আমাদের দেশের প্রতি যে আমাদের যে ভালোবাসা, যে মায়া, যে টান আছে, আমরা সবসময় চাই একটা স্টেবল ভাবে দেশটা এগিয়ে যাক এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, সেটাই আমাদের আশা এবং প্রত্যাশা। তো যে ঘটনা বাংলাদেশে ঘটেছে আমি দুইটা জিনিসকে একটু ডিফেন্স করতে চাই আবারও, এবং ভেরি স্ট্রংলি। আমি যেটা শুনেছি, আমার নিজের চোখে যেটা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে, সাংবাদিক সম্মেলনে যে কথাটা বলেছেন যে আমি মুক্তিযোদ্ধার ছেলে সন্তান বা নাতিপুতিদেরকে দেখবো না রাজাকারের নাতিপুতি, এই যে জিনিসটা তিনি বলেছেন, এখানে আমি খুব একটা ত্রুটি খুঁজে পাই নাই। আমি অত্যন্ত মানে যুক্তি দিয়েই বলতেছি যে এই কথার মধ্যে এটি একজন সাংবাদিক ওনাকে প্রশ্ন করেছেন এবং প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাংবাদিককে তিনি বলেছেন। তো এইটাকে টুইস্ট করে সারা বাংলাদেশ ব্যাপী এবং পাশাপাশি যে আন্দোলন সংগ্রাম দেশে চলছে, এটা মোটেই কাম্য নয় এবং এই আন্দোলনের যে একটা গতি ছিল সেটাকে অন্যভাবে প্রভাবিত করা হয়েছে। সেটা আপনি একজন সাংবাদিক, একজন জার্নালিস্ট, লেখালেখির সাথে সম্পৃক্ত, আপনি বুঝতেই পারতেছেন যে এই যে ঘটনা যেটা এখন ঘটছে বাংলাদেশে, এটা এটা এই আন্দোলনের সাথে স্পাইস মিক্স করা হচ্ছে এবং এই আন্দোলনের মেইন যে উদ্দেশ্য বা মোটিভ ছিল সেটাকে ব্যাহত করা হয়েছে। ছাত্রছাত্রীদের যে ন্যায্যদের দাবি সেটার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2018 সালে সেই দাবির প্রতি তিনি একাত্মতা পোষণ করেছেন এবং সেটা বাদ দেওয়া হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধ সংসদ এবং মুক্তিযোদ্ধারা এই রায়ের প্রতি উচ্চ আদালতে পিটিশন করে এবং আইনি প্রক্রিয়া সেটা এ পর্যন্ত চলে এসেছে। এবং এই ছোট্ট একটা বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা সারা বাংলাদেশ জুড়ে যে আন্দোলন সংগ্রাম করছে, একটু সংক্ষেপ করলে বেস্ট হয়। তবে পাশাপাশি আপনার কাছে এই প্রশ্নটিও রাখবো, আমরা অন্য কোনো অনুষ্ঠানেও শুনবো। যেহেতু বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের আমরা অবশ্যই মানে আমাদের অহংকারের প্রতীক, তারা বাংলাদেশ মানেই মুক্তিযোদ্ধা এবং এই মুক্তিযোদ্ধাদের কারণেই বাংলাদেশ স্বাধীন, এটি নির্দ্বিধায় নিঃসন্দেহে। তবে পাশাপাশি যারা শহীদ আছেন তারাও আমাদের মানে বড় অহংকার, তাদের তো আর কিছু নেই, তারা চলেই গেছেন জীবন দিয়ে। তো এই তালিকাটার বিষয়ে আসে এবং এই মানে এখানে যে প্রসঙ্গটা দাবি দাওয়া যারা চাইছেন, এখানে সত্য ভুয়া অনেকগুলো প্রসঙ্গ আসে। তো আপনি সংক্ষেপে একটু শেষ করতে হবে আমাদের। আমি যেটা বলতে চাই যে তাদের যে যৌক্তিক দাবি সেটা যৌক্তিক সংস্কার হোক। দেশ স্বাধীনের এত বছর পরে মুক্তিযুদ্ধের যে কোটা যেটা, সেই কোটাকে আবারও পুনর্বিন্যাস দরকার এবং সেই দাবির প্রতি আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে প্রথম দিন থেকেই আমি একাত্মতা বলি। তাদের যৌক্তিক দাবি, এটাকে পুনর্বিন্যাস হবে, মুক্তিযোদ্ধাদের যে কোটা রাখা হয়েছে সেটাকে মিনিমাইজ করা প্রয়োজন এবং পূর্ণ প্রক্রিয়াটাকে একটা মিনিমাইজের প্রক্রিয়া, এবং এটা সরকারের সাথে আলাপ আলোচনা করে এটা করা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি। এবং ছাত্রছাত্রীদেরকে আন্দোলন থেকে ডিমোটিভেটেড করে যেভাবে দেশের রাষ্ট্রীয় সম্পদকে যেভাবে ক্ষতিগ্রস্ত বা একটা বাধা
সৃষ্টি করা হয়, যেটা মুঠি কাম্য নয়। এটা স্বাধীন দেশ, আমরা এগিয়ে যাচ্ছি এবং এই এগিয়ে যাওয়ার পথে যেটা বাধা, এটা মুঠি কাম্য নয়। এবং বিভিন্ন মানুষ এবং সোশ্যাল মিডিয়াতে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে, এটা 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 অনভিপ্রেত। এটা দেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এই চেয়ে অল্টারনেটিভ ভালো নেতা যদি আমাদের থাকে এই মুহূর্তে, তাহলে আপনারা আমাদেরকে যদি দেখাতে পারেন যে নজরুল ভাই, বাংলাদেশকে। ধন্যবাদ আপনাকে। আমাদের আরো গেস্ট আছেন, তাদের কথা শুনবো। আপনি নিজ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, আমরা আপনাকে স্টুডিওতেই চাইবো আপনি আসবেন, আমাদের সাথে কথা বলবেন। তবে অল্টারনেটিভ কিংবা অল্টারনেটিভ এটা বলার সময় নেই। কারণ নেতৃত্ব যখন নেতৃত্ব তৈরি করতে হয়, এবং নেতৃত্ব তৈরি হওয়ার মতো বাংলাদেশে নেতৃত্ব অবশ্যই আছে, আরো ভালো আছে। কারণ আপনি বারবার যেটি বলেছেন, আমরা অনুপ্রবিত, আমরা কারো প্রতি বায়াসড হয়ে নাই। কারণ না, আমি 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 শেষ করতে আমি আমি ভাবতে হবে যে দেশ এগিয়ে যাওয়ার সাথে আমি আমি আপনার সাথে শুনেন, আমি আপনার সাথে একমত পোষণ করছি। দেশ এগিয়ে যাচ্ছে, দেশ যে খুব সুস্থ ধারায় এগিয়ে যাচ্ছে সেটার সাথে আমি একমত না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অল্টারনেটিভ নেতৃত্ব। নজরুল ভাই, আমি শেষ করি নাই যে দেশ এগিয়ে যাচ্ছে আমরা বলছি, আমরা সবাই বলছি, এবং আমরা কেউ একমত পোষণ করছি, কেউ দ্বিমত পোষণ করছি। কিন্তু আমাদের যে দুর্নীতির যে মহামারী, এখন কিন্তু আর লক্ষ টাকার দুর্নীতি হয় না, এখন কিন্তু ভয়াবহ পর্যায়ে, এখন শত শত কোটি টাকা, এটা আপনিও জানেন। আমরা বিদায় নিতে হচ্ছে, আমরা আমাদের অতিথির বক্তব্যগুলো শুনবো। আপনাকে প্রতি কৃতজ্ঞ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা আরো আপনার বক্তব্য শুনবো। আমি সাইদুল, আপনাকে চাইছি, সাইদুলকে আমি একটু প্রশ্ন রাখতে চাই। আমাদের সম্মানিত অতিথি এবং দুজন অতিথি স্টুডিও থেকে যে বক্তব্য দিলেন, এবং আমাদের আরেকজন সম্মানিত অতিথি আমাদের সাথে যোগ দিয়েছিলেন ওনার বক্তব্য জানানোর জন্য, ওনার অভিমত পেশ করার জন্য। সাইদুল, আপনি আমাদেরকে বলবেন যে মুনিভাই যেটি বলেছেন এবং মিসবাহ জামাল ভাই যেটি বলেছেন, এবং আমাদের একজন অতিথি বলেছেন যে আমাদের অল্টারনেটিভ নেতৃত্ব নেই, যে কারণে দেশ এগিয়ে যাচ্ছে, যেহেতু উনাকে থাকতে হবে দীর্ঘকালীন একটা সময়। এবং বাংলাদেশ সত্যি অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের উন্নয়ন হয়েছে, অনেকভাবেই বাংলাদেশ এখন উন্নতির পথে আছে। তবে নৈতিক, মানবিক এবং গণতান্ত্রিক যে উন্নয়নের যেটি দরকার, আনফরচুনেটলি আমরা সেটি দেখতে পাচ্ছি না, এবং এটাকে আমরা কোনোভাবেই কেউ ডিফাইন করলেও আমরা একমত হতে পারবো না, আমরা যারা মিডিয়া কর্মী। কিন্তু ওই যে মিডল অবস্থানে থেকে আমাদের অনেক কিছু শুনতে হয়, আমাদের লিখতে হয়। বলেছেন হয় মুজিবুল হক মনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই মন্ত্রী, আইনমন্ত্রী বলেছেন, আমাদের শুধু বলেছেন এই, কিন্তু আমাদের মতামত যেটি হলো আমরা কোনটাকে ডিফেন্ড করব। সাইদুল, আপনি বলবেন, পাশাপাশি আমাদের দর্শক যারা আছেন, আপনারা যদি আপনাদের মতামত জানাতে চান, তাহলে আমাদের LB24 এর ফেসবুক পেজে আপনারা কমেন্ট বক্সে আপনাদের আগ্রহ প্রকাশ করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে যুক্ত করার জন্য। সাইদুল, আপনার মতামত প্লিজ। ধন্যবাদ। আসলে আমি গাড়ি থেকে যুক্ত হওয়ার কারণে সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য আমাকে ক্লিয়ার দেখাও যাচ্ছে না। আমি টু দা পয়েন্ট 2-3টা কথা বলবো মনিভাইয়ের বক্তব্যের একটা উদ্ধৃতি থেকে, যে এই আন্দোলনে তৃতীয় পক্ষ বা অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী বা তারা যদি কোনো ফায়দা নেয়। এখানে 2-3টা কথা আমি একেবারে খুব স্পষ্ট করে বলি। প্রথমত হচ্ছে, বাংলাদেশের চলমান আন্দোলনকে নিয়ে যদি আওয়ামী লীগ, বাংলাদেশের একটা রাজনৈতিক দল, তারা যদি তাদের রাজনৈতিক অধিকার থেকে, এবং তারা যেহেতু সরকারের রয়েছে, সো তাদের কথা বলার জায়গাটা বেশি, তারা যদি কথা বলতে পারে, আমি মনে করি অবশ্যই এই বিষয়টি নিয়ে বাংলাদেশের অপরাপর অন্যান্য রাজনৈতিক দলেরও কথা বলার রাজনৈতিক অধিকার রয়েছে। সেই জায়গা থেকে তারাও বলেছে, তারা বলতে পারে, তার সমর্থন দিতে পারে, এটা তাদের রাজনৈতিক অধিকার। এটা নিয়ে বিতর্ক করার বা কেন দিল তাদের মতলব আছে, এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করি, এটা হতে পারে না। দ্বিতীয়ত হচ্ছে যে, বাংলাদেশে গত 15 বছরে আমরা এই সরকারের বিভিন্ন ধরনের সমালোচনা রয়েছে, বিশেষ করে 14, 18 এবং 24-এর নির্বাচন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। এই বিতর্কের জায়গায় আমরা যদি সবাই মিলে একসাথে সরকারকে দায়ী করি, পাশাপাশি আমি আমার ব্যক্তিগত বিচারে আমি বিরোধী দলকেও দায়ী করতে পারি। আমি মনে করি তারা বিরোধী দল হিসেবে বিরোধী দলের জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণ যে দায়িত্ব বিরোধী দলের, সেটা পালন করতে পারেনি। তাদের আন্দোলন, তাদের মুভমেন্ট, তাদের পলিসি ব্যর্থ হয়েছে, এবং তারা জনগণকে বিকল্প দিতে পারেনি, যার কারণে জনগণ তাদের পক্ষ হয়ে রাস্তায় নামেনি। সাধারণ ছাত্ররা রাস্তায় নেমেছে, এবং সাধারণ ছাত্রদের ডাকে বাংলাদেশের সাধারণ জনগণও রাস্তায় নেমেছে। তো এখন যদি এই বিরোধী যে দলগুলো, তারাও যদি কোনো ধরনের অপতৎপরতা চালায়, বা ওই ধরনের যদি কোনো চিন্তা থাকে যে এই আন্দোলনকে ভর করে আমরা সরকারকে পতন ঘটিয়ে ক্ষমতা গ্রহণ করব বা ক্ষমতায় চলে যাব, এটা হবে আরেকটা
নেতিবাচক চিন্তা, নেতিবাচক রাজনীতি, আমার মনে হয় বাংলাদেশের সচেতন জনগণ এই ব্যাপারে সজাগ থাকবে। তবে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে তাদের কথা বলার অধিকার রয়েছে তাদের একটা রাজনৈতিক দল হিসেবে। আরেকটা বিষয় যে এই যে ছাত্রদের বিষয়ে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে, কিন্তু আমি যদি 2016 সাল থেকে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে বা কথাবার্তা শুরু হয়েছে, আরো অনেক আগে থেকেই কথাবার্তা হয়েছে, কিন্তু বাংলাদেশের কোন ছাত্র সংগঠন এই বিষয়টি নিয়ে ছাত্রদের পক্ষে কখনো কোনো আন্দোলন দূরের কথা একটা কথাও কিন্তু বলে নাই। 2018 সালে একেবারে সাধারণ ছাত্ররা এই আন্দোলন করেছে, বর্তমানে যে আন্দোলন চলছে সেটাও সাধারণ ছাত্ররাই করেছে। সব দলের ছাত্র সংগঠনগুলো কিন্তু এই জায়গাগুলোতে ব্যর্থ হয়েছে, তারা সেই পরিচয় দিতে পারেনি। সুতরাং এই সাধারণ ছাত্রদেরকে রাজনৈতিক লেভেলিং করে বা তাদেরকে যদি কেউ তিরস্কার করে আবার তাদেরকে কেউ ব্যবহার করতে চায়, এরা দুই পক্ষই আমি মনে করবো সুবিধাভোগী, এবং তারা আসলে মানে ছাত্রদের সুবিধা বা ছাত্রদের ভালো সেটা চায় না। এটা হচ্ছে একটা জায়গা। দ্বিতীয় যে জায়গাটা হচ্ছে, আমি বর্তমান একেবারে কারেন্ট কিছু পরিস্থিতিতে আসতে চাই। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে কারফিউ জারি হয়েছে। একটু আগে বিবিসি বাংলাকে সরকারের আওয়ামী লীগের মুখপাত্র এবং মন্ত্রী ওবায়দুল কাদের তিনি বলেছেন যে এই এই কারফিউ মানে হচ্ছে দেখা মাত্র গুলি করা। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি ইতিমধ্যে আমরা জানি। আজকে প্রায় মানব জমিনের রিপোর্ট অনুযায়ী 4 ঘন্টা আগের কথা বলছি, ঢাকার মধ্যে 34 জন এবং ঢাকার বাইরে 9 জন। আজকে গতকালকে আমরা সর্বোচ্চ বিভিন্ন মিডিয়া এক এক জায়গায় এক এক রকম এসেছে, যুগান্তরে আমরা দেখেছি 32 জন, এর আগের দিন 6 জন, প্রায় 100-র কাছাকাছি আমরা আপনার ভ্যালিড সোর্সে যেটা জানতে পেরেছি। এর বাইরে তো আরো অনেক কথাবার্তা রয়েছে, সেটাতে আমরা নাই গেলাম। এখন আগামীকাল যদি ছাত্ররা বলেছে তাদের আন্দোলন অব্যাহত থাকবে, সরকার কারফিউ জারি করেছে, ওবায়দুল কাদের বলছেন যে দেখা মাত্র গুলি করা হবে, পরিস্থিতি কি পর্যায়ে যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, আমাদের দেশের জনগণ, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের মেয়েরা, আমাদের বোনরা, তাদের জীবন আগামীকাল কি ধরনের বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, এই বিষয়টা নিয়ে আপনাদের আমাদের সবার চিন্তা করা। আপনার কাছে একটি বিষয় জানতে চাই, যেটি ওবায়দুল কাদের সাহেব বলেছেন কারফিউ মানে দেখা মাত্র গুলি। দ্যাটস মিন বাংলাদেশের, আপনি কি এটা বলতে, বাংলাদেশের রাজনীতি তাহলে কি মানুষের জন্য নাকি আমার আপনার ক্ষমতাটাকে আঁকড়ে রাখার জন্য? এটি এই ধরনের একটি মানে কঠিন বার্তা যে আমার ক্ষমতার জন্য আমি কারফিউ দিব। কারফিউ কিন্তু সরকারের নির্দেশে কারফিউ হয়েছে। সরকার যেহেতু কারফিউ দিয়েছে, তা ওনাদের মানে ক্ষমতাটাকে এটা সুস্পষ্ট। বাংলাদেশের রাজনীতি হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি এবং পয়সা কামানোর রাজনীতি। এর বাইরে যদি কেউ মসজিদে ঢুকেও বলে যে আমি জনগণের জন্য রাজনীতি করছি, আমি সেটা বিশ্বাস করব না। কারণ গত নির্বাচনে যেসব এমপিরা তাদের যে হলফনামা জমা দিয়েছেন, সেখানে যে প্রত্যেকের হাজার হাজার গুণ সম্পদ বেড়েছে, এরপরে যদি কেউ বলে যে আমি টাকার জন্য রাজনীতি করি নাই, ক্ষমতার জন্য রাজনীতি করি নাই, এটা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। একদল ক্ষমতায় থাকার জন্য রাজনীতি করছে, আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে। কেউ সাধারণ জনগণের কথা চিন্তা করছে না, কেউ ছাত্রদের কথা, ভবিষ্যতের কথা সেটা কেউ চিন্তা করছে না। এটা হচ্ছে ধ্রুব সত্য। এই সত্য কথাগুলি অনেকেই বলবে না। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা। এবং আমি মনে করি আমাদের এই ছাত্ররা কোটা সংস্কারের মাধ্যমে দেশকে একটা সংস্কারের পথরেখা তৈরি করে দিবে। আমি অন্ধকার হয়ে গেছি, আমি বিদায় নিবো। আমি শেষে এই কথাটাই বলছি যে তারা যে এরকম 18 সালে একটা কোটা সংস্কারের আন্দোলন দেখিয়েছে, তারা সড়ক সংস্কারের আন্দোলন দেখিয়েছিল। আপনি আজকে যারা আন্দোলন করছে, আপনাকে একটা জিনিস বলে রাখি, 2018 সালে সড়কের নিরাপত্তার দাবিতে যে আন্দোলনটা যারা করেছিল, তারা ছিল স্কুলের ছাত্ররা। আজকে তারা স্কুলের এসএসসি ইন্টারমিডিয়েট কমপ্লিট করে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্ররাই এখন এই আজকের কোটা সংস্কারের আন্দোলন করছে। তো তারা যে নতুনত্ব এবং এই আন্দোলনের যে একটা নতুনত্ব, দুইটা ওয়ার্ড আসছে, এটা তো আমি ব্যক্তিগতভাবে শুনিনি কোনোদিন। বাংলা ব্লকেড কিংবা কমপ্লিট শাটডাউন, এই যে বিষয়টা রাজনীতিতে নতুনত্ব নিয়ে এসেছে তাদের মধ্যে। এবং তারা আমি মনে করি যে তারা আরেকটা পথরেখা তৈরি করে দিয়ে যাবে, দেখিয়ে দিয়ে যাবে যে বাংলাদেশের রাজনীতির এবং সামগ্রিক বিষয়ে কিভাবে সংস্কার হওয়া প্রয়োজন, সেটাও তারা দেখিয়ে দেবে। আরেকটু সময় চাইবো আপনাদের, একটু দেবেন। আমি মনিবের একটু কোটা সংস্কারের আন্দোলন এই মুহূর্তে যারা নেতৃত্ব দিচ্ছে, এটি বাস্তব যে যারা সড়কে আন্দোলন ছিল, কিন্তু প্রতিবারই আমরা দেখেছি জনাব মুজিবুল হক মনি যে এই ছাত্রদের উপরে যারা এই নৈতিক, যৌক্তিক এবং মানুষের জন্য যে আন্দোলন করছে, সড়কের আন্দোলনে যারা করেছে, তাদের উপর লাঠি সোটা নিয়ে, হেলমেট বাহিনী, হাতুড়ি দিয়ে, ছুরি দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়েছে, বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। এইভাবে যে মানে সরকার ক্ষমতায় থাকবেন
নৈতিকভাবে মানুষের মন জয় করে থাকবেন। দিস দ্য ন্যাচুরাল থিংস অফ ওয়ার্ল্ড পলিটিক্স। বাট আমরা এটা এই সভ্য দুনিয়া আমরা কেন এটা দেখবো মুজিবুল হক মনি সাহেব, যে যারাই যৌক্তিক আন্দোলন নিয়ে নামছে তারও মার খায়, যারা রাজনৈতিক দলগুলোর হয়ে আন্দোলন করে, রাজনৈতিক দলগুলো আন্দোলন করে বিভিন্নভাবে, তাদের উপর আক্রমণ হয়। হোয়াট ইজ দা, এটা কোন টাইপের রাজনীতি বা এটা কোন ধরনের মানবিক রাজনীতি বা নৈতিক রাজনীতি বলে আপনি আমি বলি যে শহীদুল একটা কথা, অনেকগুলো কথার মধ্যে একটা কথা খুব ছোট করে বলছে, এবং এটাই আমাদের দেশের রাজনীতির জন্য একটা 100% রেলেভেন্ট। সেটা হলো যে বাংলাদেশের রাজনীতি এই পর্যায়ে গেছে যে রাজনীতি হতো জনসাধারণ এবং দেশের জন্য করা, কিন্তু যারা রাজনীতি করছেন তারা কেউই দেশ অথবা জনগণের রাজনীতি করছেন না, করছেন তার নিজের দলের, নিজের নেতাদের, নিজের জন্য এটা করে যাচ্ছেন। এই পরিস্থিতিটা যে বা এই ধরনের রাজনীতি যে দেশে থাকে, সেই দেশে অনেক অনভিপ্রেত ঘটনা আমরা যা দেখছি তা ঘটতেই পারে এবং ঘটবে, এটার মধ্যে কোনো সমাধান নেই। আমার একটা কথা বলতে পারি যে আমরা সারাদিন কথা বলতে পারবো যে এইরকম হচ্ছে, এবং অবায়দুর রহমান সাহেবের একদম লেটেস্ট খবরটা হলো গিয়ে যে হ্যাঁ এটা কারফিউ, এবং কারফিউটা হলো কি দেখা মাত্রই গুলি করা নাকি। এটা কখন বলা হয়? এই কথাটা কখন বলা হয়? যখন পরিস্থিতি একেবারে নাজুক হয়ে যায়, দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন, তাই না? আমার প্রশ্ন দুইটা। একটা হলো গিয়া আন্দোলনকারীদের প্রতি, যে আপনাদের আন্দোলন এমন পর্যায়ে যাবে কেন যে এখানে কারফিউ জারি করতে হচ্ছে, আর আপনার সরকারের এমন অবস্থায় যেতে হবে কেন যে আপনাকে মানুষ মারতে হবে গুলি করে? এই একটা আমি বলবো একটা সিম্পল একটা ইস্যু নিয়ে এইখানে এই পর্যায়ে যাবে কেন? আমি একটু সূত্র উদাহরণ দেখাই। লন্ডনে অনেকবার হয়েছে, মানে বিরোধী দল বিএনপি অনেক সময় বাংলাদেশের যে রাজনৈতিক যে এগুলো আছে এগুলো এখানে করেছেন, সরকার বিরোধী আন্দোলনগুলো করেছেন বা ইয়ে করছেন, অনেকবার আমরা দেখেছি। কিন্তু গতকালকে যে ঘটনাটা, আমি সেইখান থেকেই বলছি যে এটা যদি কোটার আন্দোলন হয়ে থাকে তাহলে লন্ডনে এটা নিয়ে মার হবে কেন? লন্ডনে এই বিষয়টা নিয়ে মারামারি হতে যাবে কেন? আমার কথা এইখানেই আমার কথা হচ্ছে গিয়ে যে আমরা যে কোনো একটা বিষয়ে হোক এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে রাজনৈতিক মানে দলীয় প্রতিযোগিতা যেটা, এইটার শিকার হয়ে যাচ্ছে আমরা সবাই একসঙ্গে। আমরা সাধারণ মানুষের আসলে কোনো যাইবার জায়গা নেই, আমরা সম্পূর্ণরূপে একটা অসহায় হয়ে গেছি। বা সাধারণ মানুষ বলতে যারা সত্যিকার অর্থেই দেশের মঙ্গল চায়, দেশপ্রেমিক, তাদের জন্য হয়ে গেছে মারাত্মক ধরনের একটা সময় যাচ্ছে এখন। আমি বলবো আর কি যে আমার কথাটা একটা ইয়েতেই থাকবে যে আমরা দোষারোপ করতে পারবো, আমরা সরকারের উপরে ছুটতে পারবো বারবার, কোনো অসুবিধা নেই। আমরা আন্দোলনের উপরেও আমরা অনেক সময় ছুটতে পারবো, কিন্তু আমাদের কথা আমরা কোন জায়গায় গেলে এই জিনিসটার সমাধান আসবে? আজকের এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো, বিচারটা করবে কে? যদি সরকারের তরফ থেকে এতটুক মানে যেটাকে বলা হয়, যেটাকে বুস্টিং করাটা যদি সরকারের দায় বেশি হয়ে থাকে, সেইটাকে করতে হলে কোথায় যাবে এই বিষয়টা? গণ আন্দোলন, কোন আন্দোলন? সরকার পতনের আন্দোলন যেতে হবে। কিন্তু আমার ব্যক্তিগত আমি বলবো যে সরকার পতনের আন্দোলন শুরু হওয়ার কথা না এখন। কেন কথা নাই বলি, এটা বিরোধী রাজনীতির বহুত কথা থাকতে পারে যে অবৈধভাবে ভোট পেয়ে সেই সরকার হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে, এই হয়েছে, কিন্তু জনসাধারণের কাছে কোনো অপশন নেই। সোজা কথা, আমি জনসাধারণ বলবো না আজকে যারা আন্দোলন করছে এরাই শুধু জনসাধারণ না, জনসাধারণ আমার ভাস্ট রয়ে গেছে বাইরে। সেই জনসাধারণের একটা অপশন থাকতে হবে যে আমি যদি এই সরকার যদি যেভাবেই হোক পতন হোক, হইলে পরে আমরা কার কাছে দেব, কার কাছে যাবে এই দেশের ভার? এইখানে অপশনটা যদি আমরা দেখতাম বা পেতাম তাহলে বলতে পারতাম যে এটা সরকার পতনের হচ্ছে, মানে আন্দোলন হচ্ছে। যখন এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল তখন প্রস্তুত ছিল অনেকগুলো দল, অনেকগুলো জায়গা, অনেকগুলো গ্রুপ, অনেকগুলো জোট যে এরা রাষ্ট্র ক্ষমতা নিতে পারবে এবং নিবে।
এটা কিন্তু নিশ্চিত ছিল। আজকে কারা আছে, যারাই আছে তাদের ঐতিহ্য ইতিহাস ভালো নেই। এবং আজকের যে কথাটা নিয়ে সবচেয়ে বেশি করা হচ্ছে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এই কথার পরিপ্রেক্ষিতে আমার কাছে কোনো অপশন নেই। এই সরকারের পতনের পরে আমি কার হাতে এই ক্ষমতাটা দেব? মনি ভাই, এখানে যদি যারা এটা নিয়ে সরকারকে দায়ী করছেন বা যারা এই স্লোগানটি করছেন বা করেছেন, তাদের একজন প্রতিনিধি থাকলে হতো, কোনো দরকার নাই। কারণ এখন প্রতিনিধি এসে ব্যাখ্যা করারও দরকার নাই। যতক্ষণ পৌঁছে সেটা পৌঁছে গেছে না। যেটা ক্ষতি হওয়ার বা মানুষের ভিতরে যে ইয়েটা চলে গেছে, এটা চলে গেছে। এখন হচ্ছে কি যে একটা গ্রুপ এখানে, মানে একটা পোর্শন অফ পাবলিক বা ইয়েতে তারা চলে গেছে চরম একটা ইয়েতে। হ্যাঁ, তারাও নিজেরাও জানে না যে গোলটা কোথায়। সরকার তার ইয়েতে থেকেও অনেক দূর চলে গেছে। এখানে কারফিউ দিয়া দেখা মাত্রই গুলি করতে হবে, এই পরিস্থিতিটা কেন সৃষ্টি হলো, এটা দায় অবশ্যই সরকারকে নিতে হবে। অবশ্যই সরকারকে নিতে হবে যারা এই আন্দোলনকারীদেরকে কোঠা থেকে সরিয়ে সরকার পতনের দিকে নিয়ে আসছে। আমি ধন্যবাদ মিসবা ভাই আপনার কাছে। অনেকগুলো প্রসঙ্গে যেটি মনি ভাই এক পর্যায়ে বলেছেন যে এই যে যে আমাদের সাথে একজন অতিথি যোগ দিয়েছেন, তার মতামত ব্যক্ত করবেন ফাউন্ডার কমিটিজ মেম্বার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকে, শেখ নাফিস ফুয়াদ নিলয় আমাদের সাথে আছেন। আমরা কিছুক্ষণ পরে তাকে নিচ্ছি। নিলয়কে নেয়ার পূর্বে আপনার কাছে জানতে চাইবো মিসবা ভাই যেটি বলেছে যে এই মুহূর্তে একজন অতিথি যোগ দিয়েছিলেন নজরুল সাহেব, এবং বলেছেন যে কোনো মানে সত্যি যেটির জিস্ট মানে সামগ্রিক বক্তব্য, যেটি শেষ বক্তব্য বোঝা যায় যে এখানে অতীত কর্মকাণ্ড এগুলা নিয়ে একটা বক্তব্য শেষ মুহূর্তে বলেছিলেন। জি আমাদের একটু আগে যে অতিথি অংশগ্রহণ করেছেন, আমি আমার ব্যক্তিগত অভিমত, কথাবার্তা হতে পারে, আমার অভিমত, আমি জানি না দলীয় পক্ষে চলে যেতে পারে। এই জন্য আমি উনার বক্তব্যের কোনো উল্লেখ করছি না, কারণ এটা উনার কথা থেকে আমার ধারণা হতে পারে। তা আপনার প্রশ্নটি হচ্ছে যে আমার একই কথা আবারও বলবো যে এই দেখলাম যে আওয়ামী লীগের জেনারেল সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব বলেছেন কারফিউ ইজ কারফিউ। এটা হাস্যকর জবাব না? কারফিউ। উনি দেশের এত বড় একটি সংগঠনের সাধারণ সম্পাদক, মাননীয় মন্ত্রী, তিনি এখন বলছেন যে কারফিউ তো কারফিউই। আবার আজকে 34 জন নিরীহ জনতা, ছাত্র জনতা ঢাকাতে নিহত হয়েছেন। গতকালকে আমরা দেখেছি প্রায় 32 বা 6 আরো 38 জনের মতো, কিন্তু আমরা কেউই বলতে পারবো না সঠিক সংখ্যা। সঠিক সংখ্যাটি কেন বলতে পারবো না, এটার একটি প্রশ্ন আছে। কারণ সঠিক সংখ্যা যদি 100 ছাড়িয়ে যায়, 200 যায়, সেখানে সরকারকে জবাবদিহি করতে হবে। সরকারকে তো অবশ্যই জবাবদিহি করতে হবে। আমি আবারও বলছি, আগেও বলেছি, আধা ঘন্টা আগে আমার শুরুতে বক্তব্যের, যে সরকারকে এই জন্যেই আমি দায়ী করছি যে আপনার এই পরিস্থিতি সরকার কেন নেবেন। আমার সহকর্মী বা আজকের আলোচক বলেছেন যে এই ধরনের পরিস্থিতিতে সরকার পরিবর্তন হওয়া উচিত নয় বা সরকার পরিবর্তনের ডাক হতে পারেন। সেটা আপনার কথা আমি স্বীকার করছি। আমরা তো আলোচনায় আসছি না যে সরকার পরিবর্তন হবে বা সরকার পরিবর্তন হবে কি না, সেটা আমাদের কথা নয়। কিন্তু আমাদের কথা হচ্ছে যে সরকার কেন দেরিতে তাদের টনক নড়বে। এই যে 70 থেকে 80 জন, আমরা তো আবারও বলছি যে ধারণা নেই আমাদের এখানে বসে 6000 মাইল দূর দাঁড়িয়ে বসে যে কতজন এই মুহূর্তে এই 3-4 দিনের মধ্যে আমাদের নিরীহ প্রাণগুলো আমাদের ঝরে গেছে। এই যে একটি ছেলে বুক খুলে পুলিশের কাছে তার বুকটি দিয়েছে, বুলেটের গুলিতে সে নিহত হয়েছে।
কিন্তু যে পুলিশটি তাকে গুলি করে হত্যা করেছে বা বুলেট ছুড়ে হত্যা করেছে, এই পুলিশকে কেন আইনের আওতায় নেওয়া হবে না? এটা আমার প্রশ্ন। এবং এ ধরনের পরিস্থিতি আমরা তো যাচ্ছি না যে এই গুলিটি কার নির্দেশে, সরকারের নির্দেশে নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে নাকি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে এটা করা হলো? আমরা কি সে প্রশ্নে যাচ্ছি? এটা তো অবশ্যই সরকারের নির্দেশে, এটার মধ্যে কোনো ইয়ে নাই, সন্দেহ নাই। আজকে এটা সরকারের যেহেতু নির্দেশ না দিলে মানবে আওয়ামী কেমনে? সেক্রেটারি জেনারেল যেটি বক্তব্য দিয়েছেন যে গুলিটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে এবং গুলিটা করতে হবে এবং সেনাবাহিনীকে করতে হবে, যে ইনস্ট্রাকশন ফ্রম গভর্নমেন্ট, সো তারা এটা ক্লিয়ার করেছেন মিসবাহ ভাই। আমি সাইদুল আমাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছেন, সাইদুলের আমরা শেষ বক্তব্যটা শুনবো। আমরা অনুষ্ঠানের ধীরে ধীরে শেষ পর্যায়ে চলে যাচ্ছি, তবে সাইদুলের বক্তব্যটা আমরা শুনবো। তারপরে আমাদের আরেকজন অতিথি এই মুহূর্তে আছেন ভার্চুয়ালি অনলাইনে, ওনার বক্তব্যটা আমরা শুনবো। জি, ধন্যবাদ আবারও। আচ্ছা, যে বিষয়টা মনি ভাইয়ের কথার মধ্যে দিয়ে এসেছে, যে সরকার পতনের ব্যাপারটা, এই ব্যাপারটা আসতো না এই পর্যায়ে, কারণ সরকার মাত্র এই সরকার গত 6 মাস আগে মাত্র নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় এসেছে, নির্বাচন নিয়ে প্রশ্ন আছে। কিন্তু এখন এই প্রশ্নটা আসার কারণ হচ্ছে এই সরকার ধারাবাহিকভাবে 15 বছর ক্ষমতায় রয়েছে এবং গত 3টি নির্বাচন, আমি আবারও রিপিট করছি, 2014, 18 এবং 24 নির্বাচন ইনক্রেডিবল ছিল না, ক্রেডিবল ছিল না, এবং এগুলি নিয়ে প্রশ্ন রয়েছে। এবং বিশেষ করে গত নির্বাচনে জনগণ কতটুকু সরকারে ভোট দিতে পেরেছে, আপনার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 42%, কিন্তু এটা আদৌ কিনা সেটা নিয়েও কিন্তু অনেক ধরনের কন্ট্রোভার্সিয়ালিটি রয়েছে, যার কারণে কিন্তু প্রশ্ন আসছে যে সরকার পতনের। এবং দেশের জনগণ বিশেষ করে গত 4-5 বছর যাবৎ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বিভিন্ন ধরনের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, এগুলোর কারণে অনেকটা মানুষ সংক্ষুব্ধ, যার কারণে এই কোটা আন্দোলন শুধুমাত্র কোটা আন্দোলনের, শুধু কোটা সংস্কারের এটার মধ্যে যদি এটা হচ্ছে তাদের আন্দোলনের ব্র্যাকেটের চিহ্নের মধ্যে রয়েছে, কিন্তু এটার প্রেক্ষাপট, এটার যে সাধারণ মানুষের এটার সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ কিন্তু সামগ্রিক বিষয়ের সাথে জড়িত। এটাকে আপনি একটা সিম্বল হিসেবে দেখতে পারেন যে বৈষম্যের বিষয়টা, কিন্তু সাধারণ মানুষ মনে করে যে তারা বঞ্চিত হয়েছে, তারা বৈষম্যের শিকার হয়েছে, তারা সুষম যে অধিকার, মুক্তিযুদ্ধের যে মূলনীতির যে মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং সাম্যের বাংলাদেশ হবে, সেটা হয়নি, যার কারণে কিন্তু মানুষের এই সংক্ষুব্ধতা। আজকের এই আন্দোলনে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, বাংলাদেশে গত 15 বছর অনেক আন্দোলন হয়েছে, অনেক মারা গিয়েছে, কিন্তু বাংলাদেশের তারকা জগতের, খেলোয়াড় জগতের বা বিভিন্ন ধরনের যে সেলিব্রিটি বিভিন্ন যারা আছে, তারা কিন্তু কেউ কোনোদিন টু শব্দ করেনি। এবং এই যে বৈষম্যের জায়গাটা, একটা যে ক্ষমতার যে দাপটের একটা কারেন্ট জ্বলন্ত এক্সাম্পল, যে আয়মান সাদিক ক্যান্টনমেন্ট স্কুলের যে প্রতিষ্ঠাতা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, তার বিশ্ববিদ্যালয়ের পক্ষে সে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে সাথে সাথে উইথিন ডে, তো এই যে আপনার পলক সাহেব, আইসিটি প্রতিমন্ত্রী, তার 5 কোটি টাকার প্রজেক্ট বাতিল করে দিলেন। যে কতটুকু ধাপড় থাকলে, আমার হাতে কত ক্ষমতা থাকলে আমি এই যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারি। তো এইসব গত 15 বছর মানুষ দেখতে দেখতে মানুষের মধ্যে যে ক্ষুব্ধতা তৈরি হয়েছে, সেটা বহিঃপ্রকাশ হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে, এটা প্রকাশ পেয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে মনিভাই যেটা বলেন, কে ক্ষমতায় আসবে যদি সরকার পতন হয়, মনিভাইয়ের জায়গা থেকে ওনার কনসার্ন থাকতে পারে বা নির্দিষ্ট কোনো দলের প্রতি ওনার সমর্থন থাকতে পারে, বাট এইটা সিদ্ধান্ত নিবে দেশের জনগণ। জনগণ যদি চায় সরকার পরিবর্তনের, তারা নতুন কাকে ক্ষমতা আনবে, তারা ভোট প্রয়োগ করবে, সুষ্ঠু ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ যাকে, এটাই তো গণতন্ত্র, এটাই তো আমাদের মুক্তিযুদ্ধের মূলনীতি এবং যার কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল। তো এটাকে তো জনগণের উপর ছেড়ে দিতে হবে। তারা যদি মনে করে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় রাখবে, অবশ্যই রাখবে। তারা যদি মনে করে শেখ হাসিনাকে পরিবর্তন করে অন্য কোনো দলকে, অন্য কোনো ব্যক্তিকে ক্ষমতা আনবে, সেই ডিসাইডটা জনগণ করবে। এটা আমরা কেউ ব্যক্তিগতভাবে হয়তো আমার একজনের প্রতি দুর্বলতা থাকতে পারে, সমর্থন দিতে পারি, কিন্তু সিদ্ধান্তটা জনগণের হাতে, এবং এই জনগণের দেশ, জনগণ এই দেশের মালিক, জনগণকে তার হাতে সেই ক্ষমতা দিতে হবে। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের শপথ, এই প্রজন্মের শপথ, এবং সারা বিশ্ব স্বীকৃত গণতন্ত্রের যে সংজ্ঞা, সেখানে এই কথাটা ক্লিয়ারলি বলা রয়েছে। আমি আপাতত বিদায় নিচ্ছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার কথাবার্তা ভুল ত্রুটি হইলে আমার বড় দুই ভাই, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে আমাদেরকে মূল্যবান সময় থেকে দেওয়ার জন্য এবং অন্ধকার গাড়িতে বসে এই সময়টুকু দিয়েছেন। আপনি অন্য কোনো অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিবেন। আমি চলে যাচ্ছি, আমাদের ভার্চুয়ালি আরেকজন অতিথি আছেন, আমি
ওনাকে আমরা সংযুক্ত করব। আমরা খুব কম সময়ের মধ্যে শেষ করে ফেলবো মনি ভাই। আমাদের সাথে আছেন নাফিস ফুয়াদ নিলয়, ফাউন্ডার কমিটির মেম্বার, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। ওকে নিলয়, আমি আপনার কাছ থেকে খুব লম্বা সময় নেব না, খুব সংক্ষেপে এই যে মুভমেন্টের সাথে আপনারা আন্দোলন করছেন এবং এটিকে আপনারা সমর্থন যোগাচ্ছেন, ব্রিটেনেও দেখছি আপনারা বিভিন্নভাবে কাজ করছেন। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও এখানে সৃষ্টি হয়ে গেছে, গতকাল আমরা দেখলাম। এই প্রসঙ্গটা নিয়েও নতুন প্রজন্মের একজন মানুষ হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনার কাছে বক্তব্য জানতে চাইবো যে এটাকে আপনি কিভাবে দেখবেন এবং এই মুহূর্তে আপনাদের মুভমেন্টের কাজ কিভাবে যাচ্ছে সেটির একটি সংক্ষিপ্ত আলোচনা করে আপনি আমাদের কাছ থেকে বিদায় নেবেন। আসসালামু আলাইকুম ভাই আপনাকে। আমি কি আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্টভাবে? হ্যালো, সরি ভাই, আমি একটু ডাবল চেক করতেছিলাম আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্টভাবে আপনাদের? হ্যালো পাচ্ছেন? হ্যালো, যে আমাকে শুনছেন আপনি? কি আমার কথা কি শোনা যাচ্ছে ভাই? আপনি আমি কথা আপনাকে বলুন, শুনতে পাচ্ছি। আপনার সাউন্ড একটু কম আসছে, বাট আপনি কথা বলুন। আমাকে শুনতে পাচ্ছেন? সাউন্ড একটু কম আসছে। আচ্ছা, একটা মিনিট। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, এখন এখন শোনা কি যাচ্ছে। স্পষ্ট? জি, এখন স্পষ্ট বলেন। জি জি, আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ এই সুযোগটার জন্য। আসলে আমি বলতে চাই, বর্তমান পরিস্থিতি এটা সবারই জানা, এটা সবাই বুঝতেছে যে আসলে পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে। কোটা আন্দোলন এটা সাধারণ শিক্ষার্থীদের দাবি, এটা সাধারণ শিক্ষার্থীদের অধিকার। আমার কাছে প্রথমেই মনে হয় যে এটা নিয়ে আন্দোলন পর্যায়ে যাওয়াটাই আসলে ভুল। এটা দাবি জানানোই রেসপন্সিবল গভর্নমেন্টের কাছে এটা দাবি উত্থাপন করাটাই যথেষ্ট জানার জন্য, বা দাবি পর্যায়ে হয়তো বা যাওয়া প্রয়োজন ছিল না যদি তারা দায়িত্বশীল হতো। কিন্তু সেই আন্দোলন আজকে এক প্রকার গণতন্ত্র পুনরুত্থানের আন্দোলনে রূপ নিল। আমাদের যে পরিস্থিতি, বাংলাদেশেও যে পরিস্থিতি, সেটা তো আর জানার আসলে এখন বর্তমানে কোনো উপায় নেই। বাংলাদেশ টোটালি ব্ল্যাক আউট, টোটালি ডিসকানেক্টেড ইউকে থেকে, সারা বিশ্ব থেকে। তো স্বাভাবিকভাবে খুবই স্পষ্টভাবে একটা যুদ্ধাবস্থা বিরাজ করতেছে বাংলাদেশে। আমাদের ইউকেতে আমরা যে ছাত্র সমাজ আছি, এই ছাত্র সমাজ আজকে আমরা একটু আগে আমাদের একটা প্রটেস্ট ছিল আলতাবালি পার্কে। সেখানে যে স্বতঃস্ফূর্ত মানুষের যে স্বতঃস্ফূর্ত যোগদান, আজকে যারা যারা আসছে, এমন ভাবে মানুষ ছুটে আসতেছে বিভিন্ন প্রান্ত থেকে, যে হয়তোবা, কারণ আপনি হয়তোবা জানেন যে এখানে আমরা সবাই সাধারণ শিক্ষার্থীরা যারা আছি সবাই এখানে আমরা জব করি, কাজ করি, আমাদের অনেক ধরনের দায়বদ্ধতা থাকে, অনেক ধরনের বাধা থাকে। কিন্তু এমন ভাবে শিক্ষার্থীরা আজকে কাজ ফালায় মাঠে নামতেছে যে ঠিক আছে, আমাকে যদি আজকে কাজ থেকে যাইতে না দেওয়া হয়, আমি যদি কাজ আর আমার নাও থাকে তারপর আমার যাইতে হবে, কারণ এখন এটা এটা আসলে এখন আমার দায়িত্বের পর্যায়ে চলে গেছে। দেশে 70 জন, যেমন অলরেডি ভাই মেনশন করলেন, 70 জন, এটা আমাদের খবরে পাওয়া পর্যন্ত বা যতটুকু পর্যন্ত আমরা জানতে পারি। কিন্তু এর ঊর্ধ্বে নাম্বারটা যে আসলে অ্যাকচুয়াল নাম্বারটা কি সেটা আমরা এখনো জানি না। আর এই শিক্ষার্থীরা কারা? এরা সেই নিরীহ, নিরস্ত্র, যাদের কোনো ধরনের সরকার বিরোধী কোনো কিছুর সাথে কোনো সম্পৃক্ততা নাই, 14-15 বছরের ছোট ছোট মাসুম বাচ্চারা। এদের উপরে গুলি চালানো, এদের উপরে হামলা করা, এদের উপরে এই হেলমেট বাহিনীর আক্রমণ, যেটা জবাব নেওয়ার মতো কেউই, কোনো দায়িত্বশীল বাংলাদেশে নাই। আর সেটা নাই তো নাই, আমার কাছে কালকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কল আসতেছিল, যখন আমরা এখানে অ্যাক্টিভলি কিছু মুভমেন্ট করতেছি, তাদের জন্য, তাদের ভয়েস হয়ে এখানে কথা বলতেছি, তাদের অসহায়ত্বটা কোন জায়গায়, তাদের কথা দিয়ে একটাই দাবি যে ভাই, আমাদের দেশ থেকে আর করার কিছু নাই, আমরা দেশ থেকে আমাদের সর্বোচ্চটা কইরা দিছি, এখন আমাদের জান নিয়ে নেমে আমরা জানও আমরা দিয়ে দিছি, আমাদের কাছে আর দেওয়ারও কিছু নেই, করারও কিছু নেই, এখন আমাদেরকে বাঁচান। আপনারা দেশের বাহিরে আছেন, আপনাদের কথা বলার ন্যূনতম স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাকে কাজে লাগে আমাদের হয়ে প্লিজ কিছু করেন, আমাদের বাঁচান। এই আর্তনাদ যখন একবার শুরু হয়ে গেছে দেশে, তাহলে আর আর আমাদের এখানে, আমাদের এই জায়গায় তো হাত গুটায় বসে থাকার আর কোনো উপায় নেই। কারণ দেশে
যদি আমরা দেশের পরিস্থিতি নিয়ে কথা বলি, আজকে একটা মিডিয়া কথা বলতে পারে না। এটা আমাদের দেশের ভাবমূর্তি কতটা নষ্ট করে যে আমাদের বহির্বিশ্বের কাছে হাত পাততে হচ্ছে, আমাদের তাদের পা ধরতে হচ্ছে যে আমাদেরকে রক্ষা করেন। কাদের থেকে রক্ষা করেন? আমার দেশের মানুষ থেকে রক্ষা করেন। 1971-এর যুদ্ধ অনেক সহজ ছিল, কারণ তখন আমাদের এনিমিজ আইডেন্টিফাইড ছিল। আমরা জানি যে শত্রুকে, আমরা জানি মারতে কাকে হবে, আমরা জানি যদি কেউ সামনে পড়ে যায় তাহলে কার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আজকে আপনি কার গায়ে হাত তুলবেন? আজকে আমরা ছাত্র সমাজও যদি দাঁড়াই, আজকে যদি আমাদের আন্দোলন যদি আজকে আমাদের যুদ্ধে নামতে হয়, আর যদি যুদ্ধ করতে হয় কার বিরুদ্ধে করবেন? আমার নিজের মানুষের বিরুদ্ধে। এটা সুযোগ নিবে বহির্বিশ্বের অনেক 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 পরাশক্তি, বহির্বিশ্বে অনেক ধরনের দেশ আমাদের আগে থেকে। বাংলাদেশ একটা হট প্লেট, বাংলাদেশ একটা মানে সোনার দেশ, এটার উপরে নজর সারা বিশ্বের অনেক দেশের অলরেডি আছে। আজকের এই ক্রান্তিকালীন সিচুয়েশনটা যে ক্রিয়েট করা হলো, 70টা ছাত্র মরার পরে আজকে এসে আপনি সব দাবি মাইনে নিতেছেন। আজকে আপনি 21 তারিখের মধ্যে রায় দেওয়ার জন্য রাজি হচ্ছেন। এই রায়টা আপনি কি বিবেকহীন ছিলেন বা আপনার কি বুদ্ধির অভাব ছিল আজকে থেকে 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে? আজকে আপনি সব মেনে নিলেন। আজকে আপনি আমাদের যে ছাত্র সমাজের যে দাবি, আজকে আপনি তাদেরকে গণভবনে নিয়ে হয়তো বা বিরিয়ানিও খাওয়াইলেন, খাওয়াই সবকিছু মাইনা নিলেন। 70টা প্রাণ ফেরত দিবে কে? 70টা মায়ের কোল যে খালি হলো, সেই 70টা মায়ের কোল ভরবে কে? আপনি ফেরত দেয় না দিতে পারবেন? কালকে আর্মি নামাচ্ছে। আর্মি আমাদের দেশের আমাদের সর্বশেষ ভরসা। মানুষ যখন আর্মির ট্যাঙ্ক দেখে, মানুষ যখন আর্মি দেখে, তখন মনে করে এই বোধহয় বাঁচলাম, এই বোধহয় এখন আমাদের হয়তো একটা কথা বলার সুযোগ আছে। সেই আর্মি কি বলে? শুট অন সাইট, মানে কোনো বিচার ছাড়া কোনো শুট হবে। এখনো কি বুঝা বাকি আছে যেই মানুষগুলি মানে ছাত্রলীগ, আপনি হেলমেট বাহিনীর হামলা করলেন, ছাত্রলীগের হামলা করলেন, থামলো না। 70টা তাজা প্রাণ গেল, তারপরে থামলো না। আপনি হুমকি দিলেন, ধমকি দিলেন, ব্ল্যাক আউট করলেন, ক্লিন আউট করলেন, থামলো না। আজকে আবারও রাজপথে নামলো, লাশ রাস্তায় পড়ে রয়েছে। আমার একটু আগে আমি একটা জায়গা থেকে খবর পেলাম, রাস্তায় লাশ পড়ে রয়েছে, খুলি উড়ানোর লাশ। সেই লাশ উঠানোর মতো আসলে উঠানোর মতো সুযোগ কেউ দিচ্ছে না, তারা নিতে দিচ্ছে না। এই পরিস্থিতি করার পরও আজকে আপনার এই কারফিউ মানুষ মানে না, মানুষ মানবেও না। সাধারণ ছাত্র জনতা তারা এটা অ্যাকসেপ্ট করতেছে না। নাফিস, আপনার কাছে আসছি। মনি ভাই, আপনি আপনার একটা প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি, এটি আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি বলেছিলেন যে মিসবাহ জামাল ভাই যদিও জবাব দিয়েছিলেন, আমার জবাব দেওয়ার, আমার প্রশ্ন করার সুযোগ ছিল, কিন্তু বলতে হয় যে ক্ষমতা নেবে কারা। অসাধারণ স্মার্ট অনেকগুলা বক্তব্য নাফিস দিয়েছেন যে যদি দায়িত্বশীল হতো, সরকার যদি দায়িত্বশীল হতো তাহলে এই আন্দোলন লাগতো না, এটা এমনিতেই হয়ে যেত। দায়িত্বশীল, ভেরি, আমি এটাকে ভেরি শক্ত এবং ডেঞ্জারাস ওয়ার্ড হিসেবে নিচ্ছি, যে এই যে দায়িত্বশীল মানে এই যে তাদের যে মুভমেন্ট এবং তারা রাজনৈতিকভাবে নেই নাই, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারবো। আর বাংলাদেশের নাগরিক হিসেবে যারা আন্দোলনে সমর্থন যোগাচ্ছে, এটি তাদের কনস্টিটিউশনালি সাংবিধানিক অধিকার, যে কাউকে সমর্থন করতে পারে, সমর্থন দিতে পারে। এটা শেষ করে আমি বলা শুরু করে দিই। যেমন নাফিজের প্রথম থেকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি সবগুলা কথা খুব সুন্দরভাবে শুনেছি, এবং তার বক্তব্যগুলো ছিল অত্যন্ত বাস্তব বক্তব্য, এবং সে শুরুই করেছিল যে কথাগুলা দিয়ে যে এইটা তো আন্দোলন করার দরকার ছিল না, বা আন্দোলন এটা এইভাবে পর্যায়ে আসার কথা ছিল না, বা ছিল না। কিন্তু আমিও বলছি যে সরকারের দায়িত্ব ছিল এটা, যে গোড়াতেই সেটাকে করে দেওয়া পারতো, সরকারের হাতে ছিল এটা, কিন্তু করে নাই। কেন করে নাই? আমরা একদিকে বলতে পারি নেগলিজেন্সি, এদেরকে পাত্তা দেয় নাই। একটা জনগোষ্ঠীকে পাত্তা না দেওয়াটা কত বড় দায়িত্বহীনতা হইতে পারে, এটা যে কোনো মানুষই অনুমানযোগ্য। তারপরে আসছে যে আজকে পর্যায়টা যেভাবে আসছে ধীরে ধীরে, আমি আগের বক্তব্যই সেখানে যাব আর কি, যে আমরা সমাধানটা কিন্তু এই এতক্ষণ আলোচনা করে কেউ আমরা কিন্তু ওই সমাধানে যেতে পারছি না। কোন সমাধানটা? নাফিসের কথার মধ্যে কিন্তু স্পষ্ট আসছে, সমাধান আছে। হ্যাঁ, না স্পষ্ট জিনিসটা আসছে যে আমরা কোন পর্যায়ে, আমরা কোন একটা অবস্থানে আছি এখন। আমরা একটা ভ্যাকেন্ট পজিশনে, এমন পজিশনে যে আমার বিদেশের মানুষকে বলতে হচ্ছে যে আমাদেরকে বাঁচাও, অথবা আমার দেশকে বাঁচাও বা বাঁচাও। এটা কখন মানুষ করে? যখন একটা দেশে মানে 100% স্বৈরতন্ত্র কাজ করে, তখন
তখন এই কথাগুলা মানুষের কাছ থেকে আসে। নাফিস যে বয়সের এই বয়সের ছেলেরা আজকে আন্দোলন করছে এবং একটা সুনির্দিষ্ট ইস্যু নিয়ে আন্দোলন করছে করছে। আমার প্রশ্ন এই জায়গাতেই যে এই আন্দোলনটা আজকের যে পর্যায়ে আসছে, এই কথাটা নামটা কি সাইদুলের কাছ থেকে ওই কথাটা আসছে যে অনেকগুলো পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশটা ঘটেছে কোটা আন্দোলনের মাধ্যমে। এটাকে আমি মেনে নিব না। কেন মেনে নিব না? কোটা আন্দোলন সরকার ব্যর্থ করতে চাচ্ছে, আমরা যদি বুঝি বা বুঝলাম আগে, বা চাচ্ছে না, কোনো নেগলিজেন্সি করছে না, আমরা শুধু দাবি করলাম বা করলাম। গণ আন্দোলন হচ্ছে না কেন? আমার প্রশ্নটা হচ্ছে যে গণ আন্দোলন কেন হচ্ছে না? এটাকে আমি গণ আন্দোলন হিসেবে নিতে পারছি না। কেন? শুরু হয়েছে কোটা আন্দোলনের মাধ্যমে। গণ আন্দোলনের একটা সুনির্দিষ্ট রূপরেখা রয়েছে। সেই রূপরেখাটা কিন্তু সৃষ্টি হয় নাই, মানে রূপরেখাটা ধরে আন্দোলন শুরু হয় নাই। সেই জন্য আমি এটাকে গণ আন্দোলন নিচ্ছি না এখন পর্যন্ত। হ্যাঁ, সরকারেরটা যেটা নিচ্ছি, এই দমন নীতিকে কখনো আমি গণতান্ত্রিক বলতে পারি না। এই দমন নীতিকে আমি কখনো মেনে নিতে পারবো না। এই দমন নীতি সব সরকারের বেলায় হয়েছে, একদম বাংলাদেশ জন্মের পর থেকে যে সরকার ছিল সেই সরকারও দমন নীতি করেছে, অনেক মানুষ মেরেছে, অনেক করেছে, দমন নীতি হচ্ছে। আমি শুধু গণ আন্দোলনটার কথা বলছি আর কি, যে বলছো না যে কার হাতে, আমার অপশনটা কোথায়। হ্যাঁ, আমি কিন্তু এখনো না, আমি অপশনটা এখন পর্যন্ত আমার কাছে পরিষ্কার না, যে আমার দেশটা কোন দিকে যাচ্ছে, আমার কাছে পরিষ্কার না কোন দিকে যাচ্ছে। কারণ গণ আন্দোলন কখনো বাংলাদেশের মাটিতে কোনো ধরনের দমন নীতি আজ পর্যন্ত সাকসেসফুল হয় নাই। জনসাধারণের জয় হয়েছে, প্রত্যেকটা সময় জনসাধারণের জয় হয়েছে। এইটা আমি আশাবাদী। আই এম ভেরি মাচ অপটিমিস্ট অ্যাবাউট দ্যাট। যখন পিপুল রাইজিং শুরু হবে, আপরাইজিং শুরু হবে, এই আপরাইজিংকে কোনো সরকারের দমন নীতি আটকাতে পারে না। এইটা বাংলাদেশের মাটির জন্য 100% সত্য। ধন্যবাদ মুজিবুল হক মনি। মিস ভাই, আপনার শেষ বক্তব্য জানতে চাই এই মুহূর্তে। নাফিস ছাত্র নেতা, স্টুডেন্ট মুভমেন্টের সাথে কাজ করেন, তার বক্তব্যগুলো সত্যি উৎসাহজনক। তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন অত্যন্ত স্পষ্ট, এবং এটি শুধু বক্তব্য নয়, এটি একটি সমাধান। আমার কাছে মানে এ ধরনের স্পষ্ট বক্তব্য আমাদের রাজনীতিবিদরা দেন না। আমরা কেন আমাদের তরুণ প্রজন্মকে নিয়ে, এই যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে নিয়ে আশাবাদী হব না? তাদেরকে বরঞ্চ যে শুট আউট, ব্ল্যাক আউট কিংবা ইন্টারনেট বিচ্ছিন্ন না করে তাদেরকে তো সুযোগ দেওয়া উচিত ছিল যে তোমরা একটি শান্তিপূর্ণ আন্দোলন করে তোমরা তোমাদের দাবি আদায় করে নাও, এবং এটাই তো ভবিষ্যৎ। আজকে মুজিবুল হক মনি কিংবা মিসবাহ জামাল রাষ্ট্র ক্ষমতায় আছেন, চিরজীবনই যে থাকতে হবে বা থাকবেন, এটা তো 100-তে 100% নিশ্চিত যে থাকবেন না, আপনি থাকার সুযোগ নেই। আপনাকে চলে যেতেই হবে, হয় ক্ষমতা থেকে নতুবা পৃথিবী থেকে। এটাই বাস্তবতা, এবং এটাই স্রষ্টা এবং সৃষ্টি নিয়ম। আপনার শেষ বক্তব্য প্লিজ। আমার শেষ বক্তব্য হচ্ছে, আজকের শিশু আগামী দিনের নাগরিক। এই যে নাফিসের মতো যে ছাত্র লন্ডনে আছে, আমি দেখেছি গতকালের আন্দোলনে অনেকে ক্ষোভে ফেটে এটাতে অনেকে শরিক হয়েছে, কোনো ধরনের কোনো দলীয় কোনো সবকিছুর ঊর্ধ্বে থেকে। আমার বক্তব্য হচ্ছে, নাফিসের সাথে আমি কমপ্লিটলি একমত। নাফিসের অত্যন্ত সুন্দর বক্তব্য, সুন্দর মতামত। আমি জানি না নাফিসের বয়সও কত, নাফিস কি লেখাপড়া করছে, তার নাফিসের মানে উদ্দেশ্য এদেশে লেখাপড়া শেষ করে হয়তো বাংলাদেশে যদি যায়, বাংলাদেশের ভবিষ্যৎ সে উজ্জ্বল করতে পারে। এই ধরনের ছেলেপেলে যারা দেশের বাইরে এসে লেখাপড়া করে, তারাই সাধারণত বাংলাদেশে গিয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যায়, রাজনীতি ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, কিংবা বিভিন্ন ক্ষেত্রে, সমাজের বিভিন্ন অঙ্গনে। আমি নাফিসের সাথে সবকিছু, এই প্রজন্মের একজন উজ্জ্বল নক্ষত্র বলবো আমি, তার বক্তব্যকে আমি প্রাধান্য দিয়ে আমি বলবো, আমাদের সবকিছু সমাধান অতি শীঘ্রই করা উচিত। সরকারকে শুভ বুদ্ধির উদয় হোক,
সেটাই শুভকামনা। ধন্যবাদ মিস্টার জামাল ভাই। নাফিস, সম্মানিত দুজন অতিথি আপনার বক্তব্যের আলোকে আপনার বক্তব্যের রেস্টে নিয়ে বলেছেন এবং আপনাদের অনেক কিছু চাওয়ার আছে এই মুহূর্তে, এবং আমরা আপনাদের কাছ থেকে চেষ্টা করব আপডেট নেওয়ার জন্য আপনাদের আন্দোলনের, এবং নৈতিক মানবিকভাবে আমরা আপনাদের আন্দোলনকে সমর্থন করব। তবে যৌক্তিক আন্দোলনে আমরা কোনো ধরনের কোনো পক্ষের কাছ থেকেই, স্পেশালি আপনাদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত আপনাদেরকে সমর্থন দিচ্ছি, কারণ আপনারা সহিংসতাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন এবং করেছেন। আপনার শেষ বক্তব্য আমরা জানতে চাই এবং এর মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের দুইজনকে, আপনাকেও। আমি তাহলে শুরু করব আমাদের যে কালকের যে একটা সহিংসতার ঘটনা, যেটা আসলে সব জায়গায় ছড়ায় পড়ছে, ওইটার একটা ওভারভিউ দেওয়ার মাধ্যমে। সেটা হচ্ছে গতকালকের যেই ঘটনাটা, এটার সাথে ছাত্রদের বা বাংলা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকে বা আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নাই। আর এই ধরনের কোনো ঘটনার সাথে কখনো সম্পৃক্ততা থাকবে না, কারণ এই ধরনের কোনো ঘটনা আমাদের দ্বারা সম্ভব না, আর আমরা করবো না। কারণ কি? কারণটা হচ্ছে, প্রথম বিষয়, এই যে ঘটনাটা বা যেই চলমান ইস্যুটা আছে বাংলাদেশে, এটা কিন্তু ইউকে সরকারের দোষ না বা ইউকে সরকারের দায় না। আমি তার দেশের বলতে পারবো একজন মেহমান মাত্র। কিছু সময়ের জন্য আমি এখানে পড়ালেখা করতে আসছি, আমি এখান থেকে একটা ডিগ্রি নিবো, এখান থেকে পড়ালেখা করবো, এখান থেকে এক্সপিরিয়েন্স নেবো, তারপর আমাকে আমার দেশে ফিরে যেতে হবে। আমার দেশে আমার পরিবারের মানুষ হলে আমি যে অধিকারটা খাটায় অনেক কিছু হয়তো বা করতে পারবো, কিন্তু এইখানে আমাদের সেই ধরনের কিছু করার আমি কোনো যৌক্তিকতা দেখি না। তো সেটা যাই হোক, হিট অফ দ্য মোমেন্টে দুই পক্ষের মধ্যে কোনো একটা কেওস ক্রিয়েট হয়েছে, যেটার কারণে আমাদের অনেক ভাবে, ইভেন রাষ্ট্রীয় ভাবেও আমাদের দেশেরও, এই দেশে আমাদের যে বাঙালিদের ভাবমূর্তিটা একটু নষ্ট হয়েছে, যেটা আমরা শক্তভাবে আমরা চেষ্টা করতেছি এই ধরনের ঘটনা আমাদের এই আন্দোলনটাকে ইস্যু কইরাও যেন অন্য কোনো তৃতীয় পক্ষ এই ধরনের কোনো ঘটনা ঘটাইতে না পারে। আমরা সেই দিক থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি, ইনশাল্লাহ করব। কিন্তু এখান থেকে একদম ব্ল্যাক এন্ড হোয়াইট আমরা স্টেটমেন্ট দিতে পারি যে এই ধরনের কোনো সহিংসতার সাথে আমাদের কোনো ধরনের সম্পৃক্ততা নাই। আমাদের আন্দোলন বা আমাদের এখানে যে মুভমেন্ট বা যে প্রোটেস্ট, আজকেও যে প্রোটেস্টটা হয়েছে, সেটা খুবই কনস্ট্রাকটিভ। আমাদের এই প্রোটেস্টটা মূলত আমাদের মেসেজটা ওদের পক্ষ থেকে, আমরা এখানে একটা বার্তাবাহক, আমরা ওই মেসেজটা হায়ার অথরিটি পর্যন্ত যত দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় আমরা চেষ্টা করতেছি। আমরা এটার জন্য সাহায্য খুঁজতেছি যে আমরা ইউএন পর্যন্ত, যদি ইউনাইটেড নেশনেরও কোনো অধিবেশনে আমাদের টিম থেকে গিয়ে যদি কোনো একটা আমাদের স্পিচ রাখার সুযোগ থাকে, তাহলে আমাদের কাছে অ্যাকচুয়াল ইমেজটা আছে, আমরা অ্যাকচুয়াল ইমেজটা নিয়ে যেতে পারবো। আমরা যদি পার্লামেন্টে পর্যন্ত যাওয়ার সুযোগ পাই, আমরা হয়তোবা কালকে ইনশাল্লাহ আমাদের বিবিসি নিউজের সামনে যাওয়ার একটা ইচ্ছা আছে, যেখানে আমাকে যদি তারা সুযোগ দেয়, আমার কোনো ভায়োলেন্স ক্রিয়েট করার দরকার নেই বা আমরা ভায়োলেন্স ক্রিয়েট করবো না। যেই এই ইস্যুটা যদি তাদের পর্যন্ত পৌঁছাইতে পারি, মেসেজটা যদি পৌঁছাইতে পারি, ওকে দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেনিং ইন বাংলাদেশ, নিঃসন্দেহে তারা নিজে থেকেই আমাদেরকে সেই সুযোগটা দিবে যে ঠিক আছে, কি চলতেছে, কি হচ্ছে, তোমাদের কি অবস্থান। তো আমি তারপরও LBTV24 এর পক্ষ থেকে, এই টকশো এর পক্ষ থেকে আমি অনুরোধ করব, হাত জোর অনুরোধ করব সবাইকে, প্লিজ আমরা একটা সুন্দর বাংলাদেশের পথে আমরা আগাচ্ছি। ইনশাল্লাহ আমরা অনেকটুকুই সফল, কারণ কারফিউ বা সেনাবাহিনী মোতায়েন করা, আমি মনে করি একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের মানে রাষ্ট্রীয়ভাবে সরকারের সর্বোচ্চ ভীতিকর পরিস্থিতির প্রমাণ, যে সরকার অলমোস্ট বুঝে ফেলছে যে বন্দুক আমি তার যদি মাথায় এখন ধরতে না পারি, তাহলে হয়তো বা সে আমার মাথাটা ধরে ফেলতে পারে বা এরকম কিছু। যাই হোক, এত আমরা ওইভাবে ভায়োলেন্টলি কথা না বললেও অনেক সময় চলে আসে, কিন্তু পরিস্থিতি সেটাই। আর সেই জায়গাতে যে কোনো একটা ভালো উদ্দেশ্যে 19 থেকে 20 হইলে অনেকে এটাকে প্রশ্নবিদ্ধ করতে যাবে। আমরা জানি না যে আসলে কার কি ধরনের উদ্দেশ্য। যারা এই আন্দোলনটাকে দমাইতে চাচ্ছে তারাও হয়তো এই ধরনের কেওস ক্রিয়েট করতে পারবে। তা আমার দাবি একটাই, আমরা যখন বলি যে দেশের জন্য, রাষ্ট্রের জন্য আমরা আরেকবার জীবন দিতে প্রস্তুত আছি, তাহলে দেশের জন্য যদি প্রস্তুত থাকেন, ধরলাম যে ওই হেলমেট বাহিনীরই কোনো একটা পক্ষ থেকে একটা কোনো ধরনের উস্কানি দেওয়া হচ্ছে বা কিছু দেওয়া হচ্ছে, এতটুকু হজম করার মতো মন মানসিকতা আমরা কেন রাখতে পারতেছি না? আমাদের এখন যে হিট অফ দ্য মোমেন্ট বা আমাদের যে ভিতরে যে রাগ, যে ক্ষোভ, এটা বের হয়ে যেতে চাই, কিন্তু আমাদেরকে এটা একটা প্রপার ওয়েতে করতে হবে।
আর আজকে আমরা একটা পাঁচ দফা দাবি উত্থাপন করছি আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পক্ষ থেকে। কারণ বাংলাদেশের স্টুডেন্টরা, বাংলাদেশের ছাত্র সমাজ তাদের যে 6 দফা দাবি পেশ করছে, এই 6 দফা দাবি বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের দাবি যৌক্তিক। আমাদের আন্তর্জাতিক স্টুডেন্টদের পক্ষ থেকে যে দাবিগুলি পেশ করা হয়েছে, এই দাবিটা হচ্ছে আমরা যেভাবে এফেক্টেড হচ্ছি বাংলাদেশে বর্তমান চলমান পরিস্থিতির কারণে। তো আমি খুব শর্টলি আমাদের এই 5 দফা দাবিটা পেশ করার মাধ্যমে আজকে আমি আমার বক্তব্য শেষ করবো, আর দীর্ঘায়িত করবো না। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের প্রথমে আমি বলে নিই, আমাদের যে 6 দফা দাবি বাংলাদেশ থেকে পেশ করা হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে, সেটা 100% মেনে নিতে হবে, এটাই আমাদের প্রথম দাবি। তারপরে আমাদের দাবি থাকবে আর্ম ফোর্সকে ব্যারাকে ফিরে যেতে হবে ইমিডিয়েটলি, উইদাউট এনি ডিলে। নেটওয়ার্ক ব্লক আউট তুলে ফেলতে হবে এন্ড কমিউনিকেশন স্টাবলিশ করতে হবে। আমাদেরকে বাংলাদেশকে যোগাযোগের মধ্যে ফিরে আনতে হবে, কারণ বাংলাদেশ যদি যোগাযোগের বাইরে থাকে, আজকে 2 দিন থেকে আমরা আমাদের ফ্যামিলির সাথে কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না, যেটার কারণে আমি বলতে পারি 3 রাত ধরে লন্ডনের কোনো প্রবাসী আমাদের ঘুম নাই, কোনো ছাত্রদের আমাদের ঘুম নাই। আমার পরবর্তী দাবি, আমাদের বর্তমান সরকারি দল ও তার অঙ্গ সংগঠন সমূহ সহ এবং আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত সদস্য সমূহকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে বিচারের আয়তায় আনতে হবে। আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের যথাযথ মর্যাদায় সম্মানিত করতে হবে এবং তাদের নামে উক্ত স্থানগুলিকে নামকরণ করতে হবে যেখানে তাদের হত্যা করা হয়েছে। বর্তমান সরকার এবং তার সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা, কর্মচারী এবং রাজনীতিবিদদের পৃথিবীর সকল দেশে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা দিতে হবে। তারা যেন কোনো ধরনের আশ্রয় খুঁজতে না পারে দেশের এই অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টির পরে। ধন্যবাদ সবাইকে। আমার বক্তব্য যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। আমার আপনাদের প্রতি দাবি থাকবে, আমরা ছাত্র সমাজ, আমাদের দেশের প্রতি আমাদের দায়িত্ব অনেক। সেই দায়িত্ব থেকেই আমাদের এই আন্দোলন করা, সেই দায়িত্ববোধ থেকেই আমাদের আজকে এখানে জোর গলায় আওয়াজ তোলা। কিন্তু আপনাদের গাইডলাইন্স এন্ড অ্যাডভাইস আমাদের খুবই প্রয়োজন। আমরা ছোট মানুষ, অনেক জায়গায় অনেকভাবে ভুল করতে পারি, কিন্তু আমরা যদি সঠিক দিক নির্দেশনা পাই, আমরা যদি সঠিক একটা মনোবল পাই, একটা সাপোর্ট পাই, তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ বাংলাদেশে এই চলমান পরিস্থিতি অতি শীঘ্রই এটার একটা অবসান করতে পারবো আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের সুদিন খুবই খুবই কাছেই। ধন্যবাদ। সময় দেওয়ার জন্য আপনি বিদায় নেবেন। আপনাকে ধন্যবাদ আপনার সময় থেকে দেওয়ার জন্য। আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাকে আহ্বান করব, অবশ্য আমরা আশা করব আপনি যোগ দিবেন। আমরা আসলে শেষ করতে পারলাম না। খুব সংক্ষেপে 2 মিনিটের মধ্যে আমরা একটি বক্তব্য শুনবো। ইফতেখার সিদ্দিকী স্টুডেন্ট মুভমেন্টের সাথে কাজ করছেন। ইফতেখার, আমরা শেষ করে ফেলবো, জাস্ট আমরা 2 মিনিটের মধ্যে ইফতেখারের বক্তব্যটা শুনবো। ইফতেখার, আপনি সংযুক্ত হয়েছেন শেষ সময়, আমাদের সময় খুবই কম, তারপরও যেহেতু আপনারা এই মুহূর্তে একটি অগ্নিগর্ভ বাংলাদেশের সাথে কাজ করছেন এবং আমরা প্রত্যাশা করব শান্তি ফিরে আসবে আপনাদের মাধ্যমে, আপনাদের শান্তিপূর্ণ আন্দোলন যেভাবে শুরু হয়েছিল। খুবই সংক্ষেপে আপনার বক্তব্যটি পেশ করবেন। সো আপনারা জানেন বর্তমান পরিস্থিতি, আমরা বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমরা কাজ করছি এবং আমরা শান্তিপূর্ণভাবে আমরা ইউকেতে আমরা চেষ্টা করছি আমাদের এই প্রতিবাদ। কারণ আমরা জানেন আমরা একটা অস্থির একটা সময়ের মধ্যে আমরা এখন যাচ্ছি। আমরা বাংলাদেশ থেকে কোনো খবর পাচ্ছি না, বাংলাদেশে আসলে সঠিক সোর্স এবং আত্মীয়স্বজনের সাথেও আমরা যোগাযোগ করতে পারতেছি না। এই যে সাধারণ স্টুডেন্টরা যারা আসলে একটা ন্যায্য দাবি নিয়ে রাস্তার মধ্যে আছে এবং একটা লাশের একটা পাহাড় বাংলাদেশে এই মুহূর্তে আছে, এই দায় আসলে কারা নেবে সেটা নিয়ে আমরা আসলে চিন্তিত। এবং আপনারা জানেন বাংলাদেশের স্টুডেন্টদের সাথে হয়তো আমরা সরাসরি ওদের সাথে রাজপথে আমরা থাকতে পারতেছি না, কিন্তু এই ইউকেতে থেকেই আমরা আসলে আমাদের মনটা কিন্তু দেশের মধ্যেই পড়ে আছে। এবং আমরা এই ইউকেতে আমাদের যত বাংলাদেশি স্টুডেন্ট আছে আমরা সবাই তাদের সাথে আছি এবং আমরা চেষ্টা করতেছি আমাদের এখান থেকে প্রতিবাদের ভাষাটা যেন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সো আমাদের আসলে মেইন কনসার্ন, আমরা বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমরা যেটা কাজ করতেছি, আমরা চাচ্ছি আন্তর্জাতিক মিডিয়া, স্পেশালি ইউকের যে মিডিয়া যারা আছে, মেইন স্ট্রিম যারা মিডিয়া আছে, তাদের সাথে যোগাযোগ করে তাদের আমাদের বাংলাদেশের যে চলমান পরিস্থিতি যেটা চলছে সেটা সবাইকে আসলে জানাতে, সেটাই আমাদের হচ্ছে এখন আমাদের উদ্দেশ্য। এবং আমরা সবসময় আমরা চেষ্টা করতেছি এবং আমরা জানি আমরা পারবো এটা শান্তিপূর্ণ একটা অবস্থান এবং শান্তিপূর্ণ একটা প্রতিবাদের মাধ্যমে আমরা পুরো আন্তর্জাতিক মহলকে আমরা জানিয়ে দিব আসলে বাংলাদেশে কি চলছে। কারণ আপনারা জানেন খুব কম আপনার লাইভ স্ট্রিম এবং আসলে বর্তমান পরিস্থিতি কি চলছে
পুরোপুরি খবর আমরা জানি না। পুরো বাংলাদেশ একটা ব্ল্যাকআউটের মধ্যে যাচ্ছে। আপনারা জানেন কালকের পরিস্থিতি আরো কত খারাপ হবে। আমরা আসলে কেউ বলতে পারতেছি না যে কালকের নতুন সূর্যটা কি বার্তা বয়ে নিয়ে আসবে বাংলাদেশের জন্য। সো আমরা আসলে খুবই চিন্তিত। আপনারা জানেন, আমি জানি আপনাদের সবার মনেই এখন একটা উদ্বিগ্নতার মধ্যে আপনার চলছে যে আসলে কি হবে, এবং কেউ আসলে শান্তিতে বাসার মধ্যে নেই, কেউ আসলে ঘুমাতেও পারতেছেন না। সবসময় একটা উদ্বিগ্নতা। আমাদের সবার আত্মীয়স্বজনও বাংলাদেশে আছে। সো এটা নিয়ে আমরা আসলে খুবই চিন্তিত। আমি আমার পার্সোনাল কথা বলি, আমি আজকে ২ দিন ধরে চেষ্টা করতেছি আমার আম্মুর সাথে কথা বলার জন্য, কিন্তু আমি পারতেছি না। সো এই যে একটা অস্থির একটা পরিস্থিতি, এটা আসলে কেউ চায় না। সো এটার আসলে দায়টা আসলে সরকারকেই নিতে হবে যে এই বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ সবাই চেষ্টা কষ্ট করতেছে। ধন্যবাদ ইফতেখার সিদ্দিকী। আমরা ইফতেখারকে হারিয়ে ফেলেছি ইন্টারনেট সংযোগের কারণে। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের সম্মানিত ৩ জন অতিথি দিয়ে শুরু করেছিলাম। আমরা অনুষ্ঠান শেষ করব। জনাব অ্যাডভোকেট কবি মুজিবুল হক মনি, আপনাকে আপনার প্রতি কৃতজ্ঞতা। অনেক লম্বা সময় আমাদেরকে দিয়েছেন। মাঝে মধ্যে আপনাদেরকে আমরা এভাবে বিরক্ত করব, আমাদেরকে সময় দিবেন। যেহেতু রাজনীতি এবং সমাজের জন্য কাজ করেন, জাতীয় প্রয়োজনে মানুষের জন্য। মিসবাহ জামাল ভাই, আপনাকে অনেক সময় কষ্ট দিয়েছি, আপনার প্রতি কৃতজ্ঞতা আমাদের, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। দর্শক, আপনারা সালাম দিয়ে বিদায় নিতে পারবেন। আমাদের দর্শক যেহেতু অনেক সময় সহ্য করেছেন আপনাদের আলোচনা। আমি কথা বলি যে একদম লাস্টে একটা ইমোশনাল বক্তব্য আমি শুনলাম নিলয়, না তার নাম? না, ইফতেখার সিদ্দিকী। ইফতেখার সিদ্দিকী, তার কথা এটা হচ্ছে মাস কথা বলতে পারছে না। কথাটা আমি এটাই বলবো আর কি, যে একটা সমাধানের দরকার এখানে। তাদের ভারটা যে তারা একটা ডিসিশন নেবে, এটা কিভাবে আসবে। সরকার তার নিজস্ব একটা যেহেতু বলয় আছে, সেই বলয়টাকে এখনো সময় আছে আমি মনে করি আর কি, এটা সুন্দর সমাধানের দিকে যাওয়ার জন্য। এটা আমাদের অনুরোধ থাকবে একটা সরকারের প্রতি, আমার বাংলাদেশের সরকার বর্তমানে আমার দেশের সরকার, সেই সরকারের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা খুবই গঠনমূলক একটা সমাধানে আপনারা যান। যারা শহীদ হয়েছে এর মধ্যে আপনারা মারার মানে গুলি করাটা বন্ধ করেন, এবং যারা শহীদ হয়েছে তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে, আমার দাবি সেটা। এবং যারা এই গুলি করেছে যদি অন্যায়ভাবে করে থাকে, যেটা আমি বলবো যে উইদাউট এনি প্রভোকেশন, যদি কোনো গুলি করে থাকে মানে থাকে, যারা মেরেছে তাদের বিচার করতে হবে, এটা আমার দাবি, সোজা কথা। ইয়েতে আর আমি বলবো যে সরকার ইচ্ছে করলে পারবে, এবং সেটা আমরা আশা করছি সরকারের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ মনি ভাই। যদিও যদিটা বলে একটু বেকায়দা করে দিয়েছেন, আমরা লম্বা করবো না। এটা যদি না, এটা স্পষ্ট হত্যাকাণ্ড। আমরা যেটি দেখেছি হাতের উপর, বুকে দেখছি এরকম সবগুলা গুলি এরকম। আমি হত্যাটাকে যদি বলছি না, যে যদি এরকম একটা পরিস্থিতি আসছে, একজন পুলিশকে মারতে যাচ্ছে, ইয়েতে যাচ্ছে, এরকম হইতে পারে বা হইতে পারে, সে তার আত্মরক্ষার্থে একটা গুলি করছে, সেটা কিন্তু সেলফ ডিফেন্সে চলে যাবে ভাইয়াতে। কিন্তু যে ছেলেটা একটা তোরতাজা একটা ছেলে, একটা ছোট্ট একটা লাঠি হাতে, তাকে মাত্র 30 গজ দূর থেকে একদম ঠান্ডা মাথায় গুলি করে মেরেছে। এই ক্রিমিনালের জায়গা বাংলাদেশে হবে কেমনে? এইটার বিচার যদি বাংলাদেশের গভর্নমেন্ট না করে, তাহলে এই দেশটা কার দেশ? ধন্যবাদ মনি ভাই। খুব সংক্ষেপে আমি বিদায় নিচ্ছি এজন্য যে আজকের প্রেক্ষিত বাংলাদেশ আপনার সময় উপযোগী একটি অনুষ্ঠান LB24 এর। আমরা আগামীতে হয়তো আরো কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলবো, এবং আমি খুবই আশাবাদী অতি শীঘ্রই বাংলাদেশের এই পরিস্থিতি থেকে আমরা বাংলাদেশের জনগণ মুক্ত পাবে, আমাদের দেশের সাথে কানেক্ট সবকিছুই সংযোগ হবে। এবং এই যে কথাগুলো বললো ইফতেখার, মায়ের সাথে কথা বলতে পারছে না, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর পরিস্থিতি থেকে যাতে আমরা অতি সম্প্রতি মুক্ত হতে পারি, উদ্ধার হতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করছি।
ধন্যবাদ সম্মানিত অতিথিদ্বয় এই মুহূর্তে এবং যারা আমাদের সাথে যোগ দিয়েছিলেন। পাশাপাশি ধন্যবাদ আমাদের সম্মানিত দর্শক যারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছিলেন এবং পরবর্তীতে করবেন। আমরা কথা বলেছি কোনো সরকার, রাষ্ট্র কিংবা কোনো ব্যক্তি গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমরা কথা বলেছি এই সমসাময়িক প্রসঙ্গটা নিয়ে এবং কেন এগুলা হচ্ছে সেগুলো। আমার বিশ্বাস এখানে অনেকগুলো ভালো বক্তব্য আছে, অনেকগুলো শিক্ষণীয় বক্তব্য আছে, রাষ্ট্রের প্রয়োজনে এগুলো ব্যবহার করা যেতে পারে। দর্শক, আপনারা যারা আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছিলেন, আমরা আগামী কোনো অনুষ্ঠানে আপনাদের সাথে নিয়ে আবার অনুষ্ঠানটি করব এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত রাখবেন। আজকের মতো আমরা বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।